90.8 FM শুনতে থাকো। শ্রোতা, হাটে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM। রাত 11টা বেজে 59 এবং দেখতে দেখতে রাত 12টা শুরু হয়ে গেল ভৌতিক 90.8। সাথে রয়েছে আমি আর যে কনক এবং ফিরোজ খান। রাত 2টো পর্যন্ত আপনাদের সাথেই থাকবো। ইন দ্য মিন টাইম পুরো সময়টা জুড়ে অফকোর্স আপনাদের জন্য থাকতে চমৎকার কিছু ঘটনা, যে ঘটনাগুলো সত্য মিথ্যা বিশ্লেষণ করে তারপর আমরা এখান থেকে অনিয়ার করবার চেষ্টা করছি। রাত 2টো পর্যন্ত আপনি চাইলে কিন্তু আপনার ব্যক্তিগত অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেটার জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে সবার আগে যেতে হবে, দেন লিখে ফেলতে হবে AR স্পেস আপনার নেম, লোকেশন, এন্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। ফেসবুক মাধ্যম রয়েছে যেখান থেকে চাইলেই আপনি সরাসরি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, facebook.com/asianradio সেই ঠিকানায়। এর বাইরে যদি চান আপনার কোনো ঘটনা আমরা অনিয়ারে ফিরোজ খানের কণ্ঠে শুনি, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেই ঘটনাটা লিখে ফেলতে হবে। এরপর আমাদের ফেসবুক ফ্যান পেজ রয়েছে, যেটি মূলত ভৌতিকের ফ্যান পেজ। সেই ফ্যান পেজে আমাদেরকে যদি ইনবক্স করে দিন তাহলে আমরা সেটা অনিয়ার করবার চেষ্টা করব। এবং ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক 90.8। আমরা রাত 2টো পর্যন্ত আপনার সাথে থাকবো। আপনার মতামত আমরা নিশ্চয়ই কামনা করি। আশা করি আপনার মন্তব্য, আজকে ঘটনাগুলো আপনার কাছে কেমন ভয়ঙ্কর লাগছে নাকি লাগছে না, আপনার মতামত আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি। আপনার মতামত যদি আমাদের কাছে জানাতে চান, লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে, প্রথমে লিখবেন AR, তারপর পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। যথারীতি স্টুডিওতে এসে যদি কেউ ঘটনা শেয়ার করতে চায় তাহলে তাদের জন্য কিন্তু একটা অপশন রয়েছে, দ্যাট ইজ সবার আগে আপনাকে যেটা করতে হবে সেলফোনের মেসেজ অপশনে চলে যেতে হবে। এরপর আপনাকে লিখতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম, সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। ঠিক এই মুহূর্তে আমরা শুরুতেই একটি ঘটনা শুনবো, যে ঘটনাটা আপনাদের ভেতর থেকে আমাদেরকে একজন ইনবক্স করেছেন। সো হিয়ার উই গো ফর দ্য ফার্স্ট স্টোরি। আপনার মন্তব্যগুলো লিখুন আমাদেরকে facebook.com/asianradio সেই ঠিকানায়, SMS করুন 2323 নাম্বারে। শুনছে ভৌতিক 90.8। প্রেতাত্মা বা অভিশপ্ত কোনো কিছুই আমরা আজকাল বিশ্বাস করি না। আসলে বিশ্বাস করার কোনো যৌক্তিকতাও নেই, তবুও কিছু ব্যাপার থাকে, কিভাবে জানি একটা রহস্যের মোড়কে থাকে। আজ আমি এমন একটি ঘটনা শেয়ার করব যেটার ইতিহাস আসলেই ভয়ঙ্কর এবং কষ্টের। অনেকেই বলে এটা সত্য, আবার অনেকেই সেফ গুজব বলে উড়িয়ে দেয়। আমেরিকার লুসিয়ানা রাজ্যের বাটন রক নামক একটা জায়গা, একটি প্ল্যান্টেশন আছে যার নাম মার্টেলাস প্ল্যান্টেশন। 200 বছর ধরে এই 10 একরের জায়গাটি মানুষের বাড়ি হিসাবে থাকলেও এখন এটা একটা টুরিস্ট আকর্ষণ হিসেবে হয়ে গেছে। কিন্তু কিসের জন্য জানেন? ভূতের কাজ কারবারের জন্য। প্রতিদিন রাত 3টার সময় এই ম্যানশনে 15টি ভূত নাকি একসাথে নেমে আসে খেলার জন্য। তার মধ্যে 4টি ভূত নাকি একটি দুঃখজনক ইতিহাস থেকে আসে। উডরাফ পরিবার এবং তার তরুণ কৃতদাস ক্লোয়ি 1957 সালে সারাহা মিথিলরা একটি জায়গাটি উত্তরাধিকার সূত্রে পায়। পরে এই মহিলা তার স্বামী আর 3 সন্তান সহ এখানে বসবাস করা শুরু করে। তার স্বামীর নাম ছিল ক্লার্ক উডরাফ। এই জায়গায় বসবাস শুরু করার পর ক্লার্ক সিদ্ধান্ত নিলেন তিনি তার নিজ শহর থেকে একজন কৃতদাস নিয়ে আসবে, এবং কি নিয়েও আসলেন। তার নাম ক্লোয়ি। একদিন ক্লার্ক ওই কৃতদাস মহিলাটির
কান কেটে ফেলে কোনো একটা ঘটনার জের ধরে। ব্যাপারটা একটা অত্যাচারের মতো ছিল। সম্ভবত ক্লোয়ি কিছু একটা চুরি করার চেষ্টা করেছিল। এরপর থেকে ক্লোয়ি একটা সবুজ রঙের টারবাইন টুপি পরে নিজের কানকে ঢেকে রাখত। নিজের মালিকের বিশ্বাস অর্জন করার জন্য ক্লোয়ি একটা প্ল্যান করলেন। ক্লার্কের ছোট মেয়ের জন্মদিনের জন্য সে বড় একটি কেক বানায়, কিন্তু ভুলবশত ওই কেকে ওলেন্ডার নামের একটি পাতা ব্যবহার করে, যা ওই প্ল্যান্টেশনে জন্মত এবং যা ছিল সাংঘাতিক বিষাক্ত। কিন্তু ক্লোয়ি জানত না কেক খাওয়ার পরে বাচ্চারা তাদের মা বাবা সহ অসুস্থ হয়ে পড়ে এবং বিষাক্ততার কারণে ক্লার্কের বউ সহ আরো 2 সন্তান মারা যায়। ক্লোয়ি কিন্তু পরে ব্যাপারটা জানতে পারে যে তার ভুলের কারণেই এই ঘটনাটি ঘটেছে, কিন্তু সে প্রথমে কাউকে কিছু বলেননি। সবার সেবা করে সে বিশ্বাস অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও হয়নি। আর পরে বিবেকের তাড়নায় ওই ঘটনা সে অন্যান্য কৃতদাসের কাছে বর্ণনা করেন। ক্লোয়ি মনে করেছিলেন দোষ স্বীকার করলে অন্যান্য কৃতদাসরা তাকে আশ্রয় দেবে, কিন্তু তারা তা না করে তারা তাকে ঝুলিয়ে দেয় ফাঁসির কাষ্ঠে, আর তার দেহ ছুঁড়ে ফেলে দেয় মিশিপিশি নদীতে। আসল গল্প কিন্তু এখনো শুরু হয়নি। ইতিহাস মতে আমেরিকার দক্ষিণের একটি পুরনো সংস্কার আছে। তা হলো কোনো পরিবার কোনো সদস্য যদি মারা যায়, তাহলে সেই ঘরের সমস্ত আয়না ঢেকে ফেলতে হয়, যাতে করে মৃত ব্যক্তির আত্মা যেন শান্তিতে পরলোক যেতে পারে। তা না হলে সেই আত্মা নাকি আয়নার মাঝে আটকে থাকে এবং আত্মা মুক্তি পায় না। কিন্তু ক্লার্কের বাড়িতে সেদিন সব আয়না ঢাকা থাকলেও একটি আয়না ভুলবশত ঢাকা পড়েনি, এবং যা হবার তাই হয়েছে। এখন এখানে যারা বেড়াতে আসে তারা নাকি এখনো সেই আয়নায় সবুজ রঙের টুপি পরা মহিলা আর ছোট ছোট বাচ্চা দেখতে পান, এবং এই অভিজ্ঞতা নিতে নাকি এই ভূতের বাড়িতে পর্যটকরা আসেন। এখনো অনেকেই এরকম ঘটনা দেখেছেন। এই বাড়ির দেওয়ালে নানা রকমের ছায়া বা হাতের ছাপ দেখতে পাওয়া যায় এখনো মাঝে মাঝে। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভৌতিক 90.8 শুনছেন ভৌতিক 90.8। আমরা এই পর্যায়ে কিন্তু বেশ প্রথম গল্পটা আমরা শুনে ফেললাম। এই পর্যায়ে যেটা করবো, আপনাকে আরো বেশ কিছু গল্প রাত 2 পর্যন্ত শোনাবো। আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে চাইলে লিখে ফেলতে পারেন আপনার কথাবার্তাগুলো। সেলফোনের মেসেজ অপশনে সবার আগে যাবেন, দেন লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম, আর দেন আপনার লোকেশন এবং কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। অসংখ্য বন্ধুরা এইভাবে আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। লিখেছেন মাসুম ডাবরা রসুলনগর থেকে, ভাইয়া আপনাদের এই 2 ঘন্টার ভৌতিক আমাকে পুরো সপ্তাহে আনন্দ দেয়। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে চমৎকার কথাটা শেয়ার করার জন্য। সরওয়ার লিখেছেন জুরাইন থেকে, আসসালামু আলাইকুম, ভাইয়ারা কেমন আছেন? শুরু হয়ে গেছে, অপেক্ষা ছিল আমাদের ভৌতিক 90.8 এর জন্য। আজকে অনেক অনেক ভয় পেতে চাই। নিশ্চয়ই আমাদের সাথে রাত 2 পর্যন্ত থাকবেন, আমরা চেষ্টা করছি। আমাদের সাথে আছে নোভা, জানিয়েছে আমরা কেমন আছে। আর সে আমাদের সাথে আছে এমডি সুলাইমান আছে আমাদের সাথে ফার্ম গেট থেকে। শোটা 11:30 থেকে করা যায় কিনা জানতে চাচ্ছে। আমরা নিশ্চয়ই কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো। ইমতিয়াজ আছে আমাদের সাথে, ইমতিয়াজ, মিতুল, আসিয়া এন্ড বিজয় মিলে সবাই আমাদেরকে শুনছে। থ্যাংক ইউ সো মাচ। সুমাই আছে আমাদের সাথে, ফার্স্ট টাইম আপনাদের শুনছি। ওয়েলকাম করছি ভৌতিক 90.8 এ। অলরাইট, facebook.com/asian radio সেই ঠিকানায় কিন্তু অনেকেই আমাদের সাথে কানেক্টেড রয়েছেন। আশা মনি তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে কেরানীগঞ্জ থেকে শুনছি এবং অনেক অপেক্ষার পর শুরু হলো। আমি আর রোজা একসাথে শুনছি। EH শুভ
মির্জা, তিনি আমাদেরকে বলছেন হেই কনক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাসুম খান তিনি আমাদের সাথে রয়েছেন এবং মাধন দেব নাথ তিনি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। পূজন ঘোষ রয়েছেন আমাদের সাথে ফেসবুক মাধ্যমে, তিনি তেমনটাই জানিয়েছেন। ইন দ্য মিন টাইম আমরা চলে যাবো সেকেন্ড স্টোরিতে। স্টোরিগুলো আপনার কাছে কতটা বিশ্বাসযোগ্য এবং অবিশ্বাস্য মনে হচ্ছে সেই কথাবার্তাগুলো লিখে ফেসবুক মাধ্যম এবং SMS মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। যারা স্টোরি লিখে আমাদেরকে পাঠাতে চান তাদের জন্য রয়েছে একটি অপশন, সেটা হচ্ছে সিম্পলি আপনাকে স্টোরিটা লিখে ফেলতে হবে, এরপর facebook.com/ভৌতিক 90.8 এর যে পেজটি রয়েছে সেই পেজে আমাদেরকে ইনবক্স করে দিবেন। আমরা চেষ্টা করব ফিরোজ খানের কণ্ঠে সেই গল্পগুলো জেনে নেবার জন্য। স্টুডিওতে এসে যারা সরাসরি ঘটনা শেয়ার করতে চান তাদের জন্য রয়েছে একটি অপশন, সেলফোনের মেসেজ অপশনে সবার আগে যেতে হবে, দেন স্পেস দিয়ে লিখতে হবে আপনার নেম, আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে B90.8 এবং আরেকটি স্পেস দিয়ে আপনার সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। সো হিয়ার উই গো ফর দ্য সেকেন্ড স্টোরি। ভৌতিক 90.8 আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম মোহাম্মদ সাইফুল। আমি ওমান প্রবাসী, আমার বাড়ি নোয়াখালী। এই ঘটনা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। বাবার একজন ফুফাতো ভাই আর একজন খালাতো ভাই। ফুফা ফুফি দুজনেই ইন্টারে পড়তেন, তো তাদের পরীক্ষা চলছে। তারা রাত জেগে পড়ালেখা করতেন। তাদের অতিথি আসলে থাকার জন্য যে রুম রাখা হয়েছে তারা সেখানে পড়তে বসেছে। তাদের এখান থেকে বাজারে যেতে 10 মিনিট লাগে। তারা পড়তে পড়তে সন্ধ্যার পরে চা খাওয়ার জন্য বাজারে গেলেন। আসতে একটু লেট হয়ে গেল। তারা দুজন আসছে। তাদের বাড়ির সামনে একটা বিরাট বট গাছ আছে, ওখানে নাকি হিন্দুরা গাছটাকে পুজো করত। তো তারা দুজন আসতেছে, হঠাৎ তারা দেখে রাস্তার ওপারে একটা 1 বছরের শিশু গড়াগড়ি করছে। তারা একজন শিশুটাকে উঠিয়ে দেয়। তারপর তারা দেখলেন শিশুটা একটা দৌড় মারল, হঠাৎ উধাও হয়ে গেল শিশুটা। তারা কিছু চিন্তা না করে পড়তে বসে গেল। রাতে একজন প্রস্রাব করতে বের হলো, যে ওই শিশুটাকে হাতে ধরে উঠিয়েছিল। ও অনেক সময় হয়ে গেল, সে এখনো প্রস্রাব করে আসছে না। তার সাথের জন দেখে খুঁজতে তাকে বের হলো। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাইকে ডাকলো, সবাই এসে টর্চ লাইট নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ল। হঠাৎ একজনের চোখ পড়ল সেই গাছটার উপরে। দেখলো সে গাছের উপরে বসে আছে। এভাবে সে গাছের উপরে গেল বলতে পারছে না কেউ। সে মোটামুটি সুস্থ হলো। এখানে শেষ নয়, কিছু একটা তাকে এখনো বারে বারে তাকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তার কাজিন তার পাশে সব সময় থাকার কারণে তার কিছু ক্ষতি করতে পারছে না। হঠাৎ তার কাজিন যে শিশুটাকে উঠিয়ে দেওয়ার সময় পাশে ছিল, তার খুব জ্বর হচ্ছিল। তখন তাকে নোয়াখালী সদর হসপিটালে ভর্তি করা হলো। গভীর রাতে তার মা দেখে তার মুখ দিয়ে লালা বের হচ্ছে। ডাক্তার আসলো, দেখলো তার মাথা মোটকানো। কে বা কাহারা তার মাথা মোটকে দিয়েছে। এখনো সেটা রহস্য রয়ে গেল। কবিরাজ বলেছে যে শিশুটা তাকে তার রাস্তা থেকে উঠিয়ে দিয়েছিল সেটা স্বাভাবিক ছিল না। যে শিশুটাকে উঠিয়েছিল সে তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু তার সাথের জনের কারণে তাকে মারতে পারছিল না। তার জন্য তাকেই মেরে ফেলল। এটা আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
ইয়েস, আরেকটি ঘটনা আমরা শুনে ফেললাম ফিরোজ খানের কণ্ঠে। এই পর্যায়ে আমরা বেশ কিছু SMS নিয়ে নিতে চাই, বলতে চাই আপনাকে, যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটা আমাদেরকে লিখে ফেসবুকের ফ্যান পেজে ইনবক্স করতে হবে। দেখতে দেখতে আমরা কিন্তু অনেকের ঘটনাগুলো ইনবক্স ইতিমধ্যেই হয়ে যাচ্ছে। আরেকটি বার আপনাকে মনে করিয়ে দিচ্ছি, যদি করিয়ে আপনার কোনো ঘটনা আমাদেরকে ইনবক্স করতে চান facebook.com/ভৌতিক90.8 সেই পেজে আপনাকে চলে যেতে হবে এবং সেখান থেকে আমাদেরকে চাইলেই আপনি ঘটনা লিখে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি এই মুহূর্তে আমাদের সাথে SMS করে আপনার মতামত জানাতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আমরা আছি এই মুহূর্তে ভৌতিক 90.8 নিয়ে রাত 2টো পর্যন্ত আছি। সাকিব আছে আমাদের সাথে, সে অনলাইনে শুনতে যাচ্ছে। রাজ আছে আমাদের সাথে মিরপুর থেকে, রাত 11টা থেকে 2টো পর্যন্ত করা যায় কিনা জানতে যাচ্ছে। মুন আছে আমাদের সাথে, মুনা লিখেছে গোপীবাগ থেকে। বিলাল আছে আমাদের সাথে। রাহান মূলধা থেকে লিখেছে সে অনেক ভয় পাচ্ছে। আমরা লিখেছে ফরিদপুর মধুখালী থেকে আমাদের সাথে আছে, ভয় লাগছে ভাইয়া, আপনার কথা খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আলামিন আছে আমাদের সাথে ডেমরা থেকে। আলভি আছে আমাদের সাথে। ওভি আছে আমাদের সাথে মাতোয়াল যাত্রাবাড়ি থেকে। অধরা লিখেছে আমাদেরকে ফ্রম ফার্মগেট থেকে। আকাশ আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে। প্রথম গল্পটা তার অনেক ভয়ের ছিল এমনটাই বলছে। এনামুল হক আছে আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে সামি আছে আমাদের সাথে। এভাবে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুই আমাদের সাথে যুক্ত আছে। আরেকটি ঘটনা আমরা এই পর্যায়ে শুনবো। আপনি যদি SMS করতে চান তাহলে AR লিখে স্পেস নেম লোকেশন এবং কথাবার্তাগুলো লিখে 2323 এই নাম্বারটায় সেন্ড করবেন। স্টুডিওতে এসে যদি কোনো ঘটনা আপনি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেলফোনের মেসেজ অপশনে যেতে হবে, লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8 আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারে। ভৌতিক 90.8 আসসালামু আলাইকুম। ভৌতিক টিমের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ভৌতিকের একজন নিয়মিত শ্রোতা, বলতে পারেন ভৌতিকের একজন পাগল ফ্যান। আমার বয়স 19 বছর। আমি BBA ফার্স্ট ইয়ারে পড়ি। আমার বাসা ঢাকা জেলার উত্তরখান থানার চামুরখান এলাকায়। ভৌতিক শোনার পর আমার খুব আগ্রহ হলো ভৌতিক বিভিন্ন ঘটনা সংগ্রহ করার। আমার নিজের সাথেও একটি ঘটনা আছে। আমি আর আমার বন্ধু জীবন, ওর সাথেও বেশ কিছু ঘটনা আছে। ও যে বাড়িতে থাকতো সে বাড়িটাও ছিল একটি ভয়ঙ্কর ভূতের বাড়ি। শুধু তাই নয়, ভৌতিক শোনার পর আমাদের আগ্রহ জন্মালো আমাদের এলাকার আশেপাশে থাকা পরিচিত মানুষগুলোর থেকে ঘটনা শেয়ার করব, তাদের কাছ থেকে ঘটনা সংগ্রহ করব। সেই সুবাদে এলাকায় ঘুরে ঘুরে বেশ কিছু ঘটনাও আমরা সংগ্রহ করেছি। ভাইয়া, এখন তাহলে আমি সরাসরি ঘটনায় চলে যাই। একজন ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করা। উনি আমাদের একজন পরিচিত ড্রাইভার। ঘটনাটা ঘটেছে বৎসর খানেক আগে। আমি তার মতো করে লিখছি। কাজের কারণে আমাদেরকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়। ঘটনার দিন আমি ময়মনসিংহে ছিলাম। রাত আনুমানিক 10টা। চারপাশ খুব নির্জন, মানুষজন হাতে গোনা 2 থেকে 4 জন। গাড়িটা থামিয়ে আমি একটা দোকানে বসলাম। নিভু নিভু হারিকেনের আলোতে দোকানদারকে দেখা যাচ্ছিল। দোকানে 2 থেকে 4 জন বসেছিল। দোকানদারকে জিজ্ঞেস করলাম, চা হবে? উত্তরে বললেন, এইমাত্র নিভিয়ে ফেললাম, 10 মিনিট অপেক্ষা করলেই দিতে পারবো। আমি বললাম, আচ্ছা। আমি বসলাম, আপনি তৈরি করুন। 5 মিনিট হয়ে গেল। দোকানে বসে চারিপাশটা দেখতে লাগলাম। হঠাৎ একটা লোক পিছন থেকে দৌড়ে হামাগুড়ি দিয়ে আমার সামনে এসে পড়ল। লোকটার চোখে মুখে কান্না কান্না ভাব, আবার কোনো কিছু বলতে চাইছে আমাকে। তিনি খুব হাঁপাচ্ছিলেন। আমি তাকে আমার পাশে বসাই আর পানি পান করতে দেই। তাকে জিজ্ঞেস করি, কি হয়েছে, আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? উত্তরে বললেন, ভাই,
গাড়িটা কি আপনার? আমি জি বললাম। উনি বললেন, একজন মানুষ মারা গেছে, ওনার লাশটা ঢাকায় পৌঁছাতে হবে, আপনাকে প্রয়োজনে ডাবল ভাড়া দেব। 20 মিনিট পর চা পান করা হলো না আর। আমি গাড়ি নিয়ে ছুটে পড়লাম লোকটিকে নিয়ে, যেখানে একটি মানুষ মারা গেছে। আমি খুব সাহসী ছিলাম, টাকা পয়সার লোভ ছিল না, আমাকে দিয়ে কারো উপকার হবে শুধু এই উদ্দেশ্যে, মানবতার টানে। হাসপাতালের সামনে পৌঁছে গেলাম। চারপাশ কান্নার শব্দ। প্রায় 2 ঘন্টা অবস্থানের পর লাশটাকে গাড়িতে উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে ওঠার আগে ওখানে থাকা একজন ডাক্তার বললেন, গাড়িটা কোথাও ব্রেক করবেন না। লাশের সাথে কেউ যেতে চাচ্ছিল না। পরে লাশের একজন আত্মীয়কে এক প্রকার চোরাচুরি করেই লাশের সাথে পাঠানো হয়। উল্লেখ্য, হাসপাতালটি বেশি বড় ছিল না, ঢাকার একটি ক্লিনিকগুলোর মতো, তাই ওখানে অ্যাম্বুলেন্স থাকার প্রশ্ন ওঠে না। রাস্তার মোড় একে বেঁকে আমার গাড়ি চলছে। আনুমানিক রাত 1টা বাজে। আমি ড্রাইভ করছি। লাশটা গাড়ির পেছনে, আমার পাশে লাশের আত্মীয়। গাড়ির সবকিছু লক করেই আমরা চালাচ্ছি। হঠাৎ পাশে থাকা লোকটা আমাকে বলছে, ভাই গাড়িটা একটু থামান, আমি খুব চাপে আছি। আমি বললাম, পারবো না, লাশের গাড়ি থামাতে নিষেধ করেছেন ডাক্তার। উনি খুব আকুতি মিনতি করলেন, তারপর গাড়িটা থামালাম। ঘটনা শুরু এখান থেকেই। লোকটা প্রস্রাব করার জন্য নামলেন। আমি ক্রমশ অনুভব করতে লাগলাম যে আমার গাড়িটা ভারী হচ্ছে। মনে হচ্ছে আমার গাড়িতে কয়েকজন মানুষ ঢুকে পড়েছে। পেছনে ফিরে দেখি লাশ ছাড়া কিছুই নেই। গাড়ি আস্তে আস্তে ভারী হচ্ছে। খুব অস্বস্তি লাগছে আর ভাবছি সামথিং ইজ রং। হঠাৎ বাইরে প্রবল বেগে বাতাস শুরু হলো। হঠাৎ করে মনে হলো আমার পেছন থেকে একটা শব্দ আসছে, গোঙানির শব্দ। আমি ফ্রন্ট গ্লাস দিয়ে তাকিয়ে দেখলাম আমার গাড়ির সব লক করা, তবে পেছনের দিকে হালকা ফাঁকা ছিল। যেহেতু আমার গাড়িটা পুরনো, ওই ফাঁকা দিয়ে 2টা লম্বা হাত লাশটার পা ধরে টানছে। লম্বা লম্বা চুল, চোখ দুটো লাল রক্ত মাখা। লাশের দিকে তার দৃষ্টি, তার গোঙানোর শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ বাইরে থেকে আমার পাশে থাকা লোকটি আসলো, এসে বসে পড়ল। আমি অনেকটা রাগ চোখে তার দিকে তাকালাম। তাকে কিছু না বলেই গাড়ি স্টার্ট করে দিলাম, কিন্তু গাড়ি চলল না। আমার পুরো শরীর ঘামছে। সাহস হারালাম না। গাড়ি 15 থেকে 20 বার চেষ্টা করে তারপর অবশেষে স্টার্ট হলো। আমি আস্তে আস্তে গাড়ির গতি 80-তে নিয়ে গেলাম, কিন্তু মনে হলো গাড়ি রিকশার মতো চলছে। গাড়ির পেছনের দিকে ক্রমশ ভারী হচ্ছে। হঠাৎ একটা সাইকেল আমার পাশ দিয়ে সামনে চলে গেল। আমি চিন্তা করলাম, এই সময় সাইকেল কেন আসবে? আর আমার গাড়ির গতি তখন 80 কিলোমিটার। এটা কিভাবে সম্ভব? সাইকেলটা আমার গাড়ির সামনের আলোতে দেখতে পেলাম। সাইকেল চলছে, কিন্তু কোনো পা নেই, শুধু পিঠের অংশ, মাথা নেই, কিন্তু সাইকেল চলছে। আমার মাথা কাজ করছে না। কোনো মতে গাড়িটা আস্তে আস্তে চলছে। সারা শরীর ঘামছিল আর ভাবছিলাম, এই বুঝি মারা যাব। আমি ধরে নিয়েছি আজ আমার মৃত্যু, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব। ভয় কি জিনিস আমি আজ তা বুঝেছি। এরকম অনুভূতি কখনো হয়নি। চোখের সামনে থাকা সিগারেটের প্যাকেটটা হঠাৎ চোখে পড়ল। একটা সিগারেট ধরালাম। আমার যখন এমন অবস্থা, আমার পাশের লোকটা দিব্যি ঘুমাচ্ছে। সিগারেটটা ধরানোর পর আমি অনুভব করলাম গাড়ির ওজন কিছুটা কমছে। পরক্ষণে বুঝলাম এটা আগুনের গুণ। পাশে থাকা লোকটাকে জাগালাম। উনি উঠে বললেন, ভাই গাড়ি এত আস্তে চলছে কেন? এরকম ভাবে গাড়ি চললে ঢাকা পৌঁছাতে 7 দিন লাগবে। আপনার স্পিড মিটারটা মনে হয় নষ্ট হয়ে আছে। আমি একটু রাগান্বিত কণ্ঠে তাকে থামিয়ে দিয়ে বললাম, এই দিয়াশলাইটা টিপ মেরে ধরে রাখো, যাতে আগুন ধরে থাকে। যেই কথা সেই কাজ।
উনি টিপ মেরে দিয়াশলাইটা ধরে রাখলেন। গাড়িটা হালকা হচ্ছে, গাড়ির গতি বাড়ছে। আমি শরীরের শক্তি আর সাহস দুটাই ফিরে পেয়েছি। আমি লক্ষ্য করলাম গাড়ির গতি 80 ছিল, তখন গাড়ির ভর বেশি ছিল। এখন ভরটা কমছে, গতি বাড়ছে। এখনো গাড়ির গতি 75 থেকে 80, অর্থাৎ গাড়ির গতি 80 লেখা উঠলেও প্রকৃত গতি এটা নয়। আমার এত বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা আজ কাজে লাগাতে হবে। আমি সামনের দিকে তাকিয়ে চালাতে লাগলাম। আমি গাড়ির নির্দিষ্ট গতি বুঝতে পারছিলাম না। গাড়ি রাস্তায় চলাকালীন নিচের পাথরের সাথে হোঁচট খাচ্ছে, দিয়াশলাইটা নিভে যাচ্ছে, গাড়ি ভারী হচ্ছে, গতি কমছে। আবার দিয়াশলাই জ্বালাচ্ছে, গতি বাড়ছে। আবার রাস্তার মোড়ে গাড়ি হোঁচট খাচ্ছে, দিয়াশলাই নিভে যাচ্ছে, গাড়ি ভারী হচ্ছে, গতি কমে যাচ্ছে। আবার দিয়াশলাই জ্বলছে, গতি বাড়ছে। এরকম চলছে অনেকক্ষণ যাবৎ। আমি লক্ষ্য করলাম আমার পাশে থাকা লোকটা ঘামছে। তাকে দেখে মনে হচ্ছে তার ভেতরে স্বজন মারা যাওয়ার দুঃখের চেয়ে নিজের মৃত্যুর ভয়টা বেশি কাজ করছে। সে হাউমাউ করে কেঁদে কেঁদে বলল, ভাই, আপনাকে বলেছিলাম যে গাড়ি আস্তে আস্তে চালালে 7 দিন লাগবে। আপনি সেই কথায় রাগ করে এখন এভাবে গাড়ি চালাচ্ছেন, কখন আস্তে আবার কখনো জোরে। এভাবে চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমরা দুজনই মারা যাব ভাই। আমি বললাম, কথা না বলে লাইটটায় টিপ দিয়ে রাখুন। আস্তে আস্তে গাড়িটা স্বাভাবিক হয়ে গেল। লাইটটার গ্যাসও শেষ হয়ে আসলো। ততক্ষণে গাড়ির গতি স্বাভাবিক। আমরা হাইওয়েতে চলে এসেছি। লাইটারের গ্যাস শেষ হলেও পরে আর কোনো সমস্যা হয়নি। আমার পাশের লোকটা বা লাশের আত্মীয় স্বজন কাউকে কিছু বললাম না। লাশটা অক্ষত অবস্থায় আছে। পরবর্তীতে ভাবলাম, মনে হয় ওই অশরীরের উদ্দেশ্য ছিল এই লাশটাকে বের করে নেওয়া। হতে পারে এটা এমন অশরীর বা ভূত যা লাশ খায়। যারা লাশ খায়, হয়তো সে অনেকক্ষণ যাবৎ কোনো রাস্তা থেকে আমাকে তাড়া করছিল। গাড়িটা থেমেছিল, তাই সে লাশটাকে বের করতে চেয়েছিল। হয়তো সে লাশটাকে বের করার জন্য গাড়ির পেছনে লেপ্টে ছিল। হয়তো সে গাড়িটাকে থামানোর জন্য গাড়িটার পেছনে ভার করেছিল। হয়তো সে আমাকে অজ্ঞান করার জন্য তার লম্বা লম্বা চুল আর রক্ত লাল চোখ দেখিয়েছিল। সাইকেল চালানো অন্য কেউ, যার সাইকেল চলছিল কিন্তু পা বা মাথা নেই। অবশেষে আগুন দেখে যখন সহ্য করতে পারল না, তখন গাড়ির গতি উলট পালট করে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করতে চেয়েছিল আর লাইটটা নেভাতে চেয়েছিল। অবশেষে সে সফল হতে পারেনি, চলে গিয়েছে। তার উদ্দেশ্য ছিল ভয় দেখিয়ে আমাকে অজ্ঞান করে লাশ নিয়ে যাবে, কিন্তু কোনোভাবে গাড়িটাকে থামিয়ে লাশ নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। তারপর প্রায় 1 মাস যাবৎ আমি আর রাতে গাড়ি চালাইনি। এই ছিল আমার ঘটনা। ভাইয়ারা, এরকম আরো নানা রকমের ঘটনা আমি আর আমার বন্ধু জীবন এলাকার নানা পেশার লোকদের কাছ থেকে সংগ্রহ করেছি। আমরা স্টুডিওতে এসে ঘটনা বলতে চাই। আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এত চমৎকার একটি প্রোগ্রাম করার জন্য। শুনছেন ভৌতিক 90.8। অলরাইট, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম, যারা আমাদেরকে এত কষ্ট করে বিভিন্ন ঘটনা কালেক্ট করে আমাদেরকে ইনবক্স করেছিলেন। অফকোর্স আপনাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবো, এবং তাদের মতো করে যারা স্টুডিওতে সরাসরি আসতে চান, আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, তাদের জন্য একটি মাধ্যম রয়েছে, ফেসবুক মাধ্যম, যে মাধ্যমে আপনি কিন্তু আমাদের সাথে ঘটনাগুলো লিখে পাঠাবেন এবং আমরা ফিরোজ খানের চমৎকার কণ্ঠে সেই ঘটনাগুলো শুনবো। SMS মাধ্যমে ঠিক এই মুহূর্তে আপনি আপনার মন্তব্যগুলো জানাবেন। ফেসবুক মাধ্যমে জয়েন করবেন, facebook.com/AsianRadio সেই ঠিকানায়
সেখানে শুরুতেই ভূত রিলেটেড যে পোস্টটি পাবেন সেই পোস্টে অনেকে লাইক দিচ্ছে, কমেন্ট করছেন তাদের ব্যক্তিগত মন্তব্যগুলো, সেই সাথে শেয়ারও করছেন। আর যারা শেয়ার করছেন তাদের কাছে সত্যি আমাদের কৃতজ্ঞতা জানাবার ভাষাটা একেবারেই প্রকাশ করার মতো কোনো অনুভূতি আমাদের এই মুহূর্তে নেই। তো চাইলে কিন্তু আপনিও শেয়ার করতে পারেন যদি আপনি পছন্দ করে থাকেন প্রতি মঙ্গলবারের ভৌতিক আয়োজন ভৌতিক 90.8। ফেসবুকে আমাদেরকে আশা মনি কানেক্টেড রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, ইলিয়াস হাসান আমাদের সাথে রয়েছেন পিয়াল মাহমুদ খান, এবং এই মুহূর্তে আমরা বেশ কিছু SMS নিয়ে নিতে চাই। আপনি চাইলে আমাদের সাথে SMS এর মাধ্যমে আপনার মতামত লিখতে পারেন। লিখুন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। জাহান আছে আমাদের সাথে হালুয়াঘাট থেকে লিখেছি ভাইয়া ভীষণ ভয় পাচ্ছি। ইমরান আছে আমাদের সাথে ডেমরা থেকে, রুমে একা একা শুনছি, ওয়াসাম লাগছে। আমাদের সাথে আছে শাহজাহানপুর থেকে জুনায়েদ আছে আমাদের সাথে কে আছে নারায়ণগঞ্জ থেকে স্টোরির প্রশংসা করেছে। প্রথম আছে আমাদের সাথে পার্থ লেগেছে বাড্ডা থেকে, আমি আপনাদের নতুন বন্ধু এমনটাই বলছে, সে আমাদেরকে শুনছে, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। এমডি স্বপন আছে আমাদের সাথে কুমিল্লা থেকে, ভাইয়া একটা আচ্ছা ওকে ভয় লাগছে একা একা শুনছে সে। সাইদুল ইসলাম আছে আমাদের সাথে সোনারগাঁও থেকে, ভাইয়া প্রথম আচ্ছা ঘটনাগুলো খুবই আচ্ছা, সে নাকি 3টি ঘটনা রেকর্ড করে আমাদের অফিসে দিয়ে গেছে, নিশ্চয়ই ধারাবাহিক ভাবে আপনার সেই রেকর্ড করা গল্পগুলো নিশ্চয়ই আমরা অন এয়ার করবো। জয় খান আছে আমাদের সাথে গাজীপুর থেকে, ফার্স্ট টাইম শুনছি, খুবই ভালো লাগছে, স্বাগত জানাচ্ছে। আমাদের সাথে আছে টুবেল, মেহেদি আছে আমাদের সাথে ডেমরা থেকে, বিলাল আছে আমাদের সাথে, নাইম চৌধুরী লিখেছে রূপগঞ্জ থেকে, প্রথম গল্পটা অনেক ভালো লাগছে। এমনি সজীব আছে আমাদের সাথে গাজীপুর থেকে, নিমা আছে আমাদের সাথে, সুরাইয়া আছে আমাদের সাথে, সে শুনছে, সুমাইয়া লিখেছে প্রথম শুনছে আমাদেরকে, এভাবে দেখতে পাচ্ছি। অসংখ্য বন্ধু ছিলেন, রোমান আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, ভাইয়ারা প্রোগ্রামটা 11টা থেকে অথবা 11:30 থেকে শুরু করা যায় কিনা বলছে, নিশ্চয়ই আমরা জানিয়ে দিব আমাদের কর্তৃপক্ষকে, যদি তারা মনে করে যে এই টাইমটা পারফেক্ট তাহলে নিশ্চয়ই আমরা সেখান থেকে শুরু করবো। ওকে, আর সেই পেজটা পেয়ে যাবেন এবং আমাদের সাথে জয়েন করবেন। সো আমরা এই মুহূর্তে চলে যাবো আরেকটা স্টোরি না মূলত গল্প, যে গল্পগুলো আর যে ঘটনাগুলো আপনাদের কারো না কারোর সাথে ঘটেছে এবং আপনারা আমাদেরকে ইনবক্স করেছিলেন। আমরা ফিরোজ খানের কণ্ঠে এরকম একটি ঘটনা শুনবো, আপনি লিখুন আপনার কথাবার্তাগুলো 2323 এই নাম্বার চাই। আর ফেসবুকে জয়েন করতে চাইলে facebook.com/ভৌতিক 90.8। ভৌতিক 90.8। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি আলো আহমেদ জোরাইন মুগদা পাড়া থেকে বলছি। এই ঘটনাটা আমার বাবার সাথে ঘটেছে, একেবারে সত্য ঘটনা। আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। তখন বর্ষাকালের সময় ছিল। একদিন বিকেলে বাবা মাছ ধরার জন্য তেড়া ঠিক করছিল। তখন ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন যাচ্ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে। যাওয়ার সময় সে বাবাকে বললেন, আজিজ, আজ তুমি মাছ ধরতে চেও না, কারণ আজ আমাবস্যা রাত। বাবা তখন তাকে বলল, কিছু হবে না, আমি যাব আজকে। বাবার কথা মতো রাতে মাছ ধরার জন্য রওনা দিল সে। বাবার সাথে ছিল একটা হারিকেন, একটা টর্চ লাইট, একটা বর্ষা। বাবা তখন যেখানে যাওয়ার কথা সেখানে যায়। তারপর বাবা ছোট একটা ভুঁড়ি বানান বসার জন্য। বর্ষার সামনে হারিকেন ছিল, ওইটার আলোতে মাছ স্পষ্ট দেখা যাচ্ছিল। বাবা তখন একটা বোয়াল মাছ মেরেছে, প্রায় 10 থেকে 12 কেজি হবে। তখন বেলার ওপার সাইড থেকে একটা বিড়াল এসে বাবার পাশে বসলো। তখন বাবা বলল, এটা কোথা থেকে আসলো এত রাতে? তারপর হারিকেনের আলোটা নিভে যায়। তখন বাবার সাথে সাথে টর্চ লাইট অন করে দেখতে পায় সে বিড়ালটা নেই। তখন বাবা অনেক ভয় পেয়ে যায়। তখন বাবা বুঝতে পারে যে এটা বিড়াল নয়, খারাপ কিছু।
তখন বাবা সবকিছু নিয়ে ওখান থেকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তখন বাবা সামনে দেখতে পায় অনেক কুচকুচে দুটা পা দুই সাইড দিয়ে রেখেছে। তখন বাবা যা সূরা পারে তা পড়তে থাকে আর সামনে যেতে থাকে। একটু সামনে যাওয়ার পর ওই দুইটা পা আবার যখন একটু সামনে যায় তখন আর সেই দুটো কালো কুচকুচে পা আর দেখতে পায় না। তখন পিছন থেকে কে যেন বলে উঠল, মাছটা দিয়ে যা। বাবা পিছনে না তাকিয়ে দৌড় দেয়। তারপর একটা সাঁকো ছিল, যে সাঁকোটা পার হয়ে বাসায় আসতে হয়। বাবা যখন সাঁকো পার হচ্ছিল তখন সে পা দুইটা দেখতে পায়। তখন ওইটার পায়ের নিচ দিয়ে বাবা দৌড় দেন। তখন বাবাকে অনেক জোরে একটা থাপ্পড় দেন। তারপর বাবা পাশের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তাও একই দৃশ্য দেখতে পায়। দেখে গাছ থেকে 100 মণ মাটি পড়ছে। তারপর বাবা জ্ঞান হারিয়ে ফেলে। সকালে যখন বাবার জ্ঞান ফেরে তখন সে নিজেকে আবিষ্কার করে বিছানায়। তখন সে দেখতে পায় গাছের নিচে এক ফোঁটা মাটি নেই। এটা ছিল আমার ঘটনা। ভৌতিক 90.8 শুনছেন ভৌতিক 90.8। রাত 12:54, 26 অক্টোবর 2016। ঠিক রাত 2টো পর্যন্ত আপনাদের সাথেই রয়েছি এবং চাইলেই আমাদের সাথে ফেসবুক মাধ্যমে আপনি কানেক্টেড থাকতে পারেন। facebook.com/asian radio সেই ঠিকানায়। যারা ঘটনা জানেন তাদেরকে বলছি, দেখতে দেখতে সবাই কিন্তু ঘটনা পাঠিয়ে দিচ্ছে। সো আপনারা যারা এখন পর্যন্ত ঘটনা জানেন কিন্তু সেন্ড করছেন না তাদেরকে বলছি, প্লিজ ঘটনা লিখে ফেলুন এবং আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা চেষ্টা করব সেই ঘটনাটি বিশ্বাসযোগ্য ঘটনা যদি মনে হয় আমাদের কাছে অন এয়ার করবার জন্য ফ্রম দ্য প্ল্যাটফর্ম অফ ভৌতিক 90.8। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি ভৌতিক 90.8 বাংলাদেশের ভৌতিক হিস্ট্রিতে সব থেকে বড় প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি প্ল্যাটফর্ম রয়েছে, যাকে নিয়ে কেন্দ্রবিন্দু করে অলরেডি বিভিন্ন ওয়েবসাইট করা হয়েছে। বিভিন্ন মিউজিক্যাল যেসব চ্যানেল রয়েছে, ডাউনলোডের ওয়েবসাইট রয়েছে, সবগুলো ওয়েবসাইটে আমাদের এই শোটা খুব জমজমাট একটা ডাউনলোডের বিজনেস করে বসে। অলরাইট, সবাইকে স্বাগত, সাধুবাদ জানাচ্ছি যারা যারা এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছেন। বাট এটা আমাদের একটা সফলতা। যারা করছেন তাদেরকে বলছি অফকোর্স করবেন, বাট আমাদেরকে জানিয়ে রাখলে পুরো ব্যাপারটা সব থেকে ভালো হয়। আবির হাসান আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন কাজী নাইম আছি আপনাদের সাথে, ঢাকা খিলক্ষেত থেকে আবির, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে নাইম আমাদের সাথে রয়েছেন। গালিবুল হাসান তিনি বলছেন ভাই লাস্ট স্টোরিটা অনেক বিশ্বাসযোগ্য এন্ড ভয়ঙ্কর, সাথে আছি এবং থাকবো এমনটাই তিনি বলছেন। রয়েছেন আমাদের সাথে আরিফ হাসান, হেই কনক ভাইয়া সোহাগপুর থেকে আমরা 5 বন্ধু আরিফ, সুমন, সিয়াম, এক্লাস ও নাজমুল মিলে একসাথে শুনছি ভৌতিক, আমার প্রিয় একটি শো। থ্যাংক ইউ সো মাচ আপনার মন্তব্যের জন্য। আমাদের সাথেই রয়েছেন আসিফ রহমান, প্রতিবারের মতো আজও সাথে আছি, থাকবো রাত 2টো পর্যন্ত। রয়েছেন আমাদের সাথে AH তন্ময়, আমাদের সাথে এই মুহূর্তে আবির হাসান তিনি রয়েছেন ঢাকা খিলক্ষেত থেকে, তিনি আমাদেরকে শুনছেন। এবং রয়েছেন আমাদের সাথে শাহাদাত আরমান, তিনি বলছেন আমি আরমান, আমরা 5 জন শুনছি কাশিমপুর থেকে, ভালো লাগছে এবং প্রচুর ভয় লাগছে আপনাদেরকে, এমনটাই আপনি জানিয়েছেন। ইরফান সাবির তিনি বলছেন ভয় লাগছে। আসিফ রহমান আমাদেরকে শুনছেন। এমডি তারিকুল ইসলাম তিনি বলছেন একা একা শুনছি এবং অনেক ভয় লাগছে। ইরফান সাবির আমাদের সাথে রয়েছেন। SM RFN তিনি আমাদেরকে কমেন্ট করেছেন ফিরোজ খানের কথা তিনি বলেছেন। এবং আমাদের সাথে আরো যারা রয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন সাইফুল ইসলাম মোল্লা সহ আরো অনেকে। ইন দ্য মিন টাইম আমরা চলে যাব, কিসে চলে যাব? সো হিয়ার উই গো, দেখা যাক আমাদের আপনাদের জন্য কি থাকছে এবার। ভৌতিক 90.8 আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? দর্শক সবাই সবাইকে আমার সালাম জানাইতেছি। আমার নাম ফয়সাল, আমি সৌদি আরব প্রবাসী। ভাই আজ আপনাদের সাথে একটা নিজের সাথে ঘটা একটা ঘটনা বলি।
আজ থেকে 7-8 বছর হইল। আমার সাথে কি চলতেছে নিজে বলতে পারতেছি না। আমি যে সময় দেশে ছিলাম 2010-এর কথা, প্রথম দিকে আমি রাত্রে ঘুমাতে পারতাম না। তো ঘুমাইতে ঘুমাইতে আমাদের সকালে ফজর নামাজের পর ঘুমাতে হবে। এর কারণ হইল আমি রাত্রে ঘুমাসলে এরকম জায়গায়, মানে স্বপ্নের মাধ্যমে এরকম জায়গায় যেতাম যে জায়গায় আমার জন্য ঠিক না। সব সময় আমার সাথে একজন মেয়ে থাকতো, সে আমাকে এমন জায়গায় নিয়ে যেত যা বলার মতো না। এই জন্য ভাই আমি আজ থেকে 7-8 বছর হয়েছে রাত্রে ঘুমাতে পারি না। আর বিদেশে আসছি আজকে 6 বছর হয়েছে, 6 বছরের উপর হয়েছে। তো বিদেশে আইসো 2 দিন 3 দিন এরকম ঘুমাচ্ছিলাম, তো একই অবস্থা, কোনো উপকার নাই বা পরিবর্তন নাই। সেজন্য রাত্রে কাজ বেছে নিছে, এখন ঘুমাতে আসতে সকাল। জানি না আমার সাথে এটা কি জন্য করছে, নিজেও বলতে পারি না ভাই। আমার কাছে আর কিছু ঘটনা আছে, তা পাঠাবো। কাজে তো ব্যস্ত থাকি, সেজন্য আর পাঠানো হয় না। সবাই ভালো থাকেন, সবাই আমার সালাম, সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। এটা মূলত একটি ইমেল কপি ছিল, এবং যারা যারা স্টুডিওতে আসতে পারবে না, ফেসবুক মাধ্যমে বাইরে যারা যারা আমাদেরকে শুনছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, ইনফ্যাক্ট ইউটিউব সহ গুগলের বিভিন্ন ডোমেইন থেকে ডাউনলোড করে শুনছেন, আর তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ইমেল করছে। আপনি যদি স্টুডিওতে না আসতে পারেন, এবং আপনি ইমেল আমাদেরকে করতেই পারেন, বিকজ বিশাল একটা প্রবাসী অংশ রয়েছে যারা আমাদেরকে শুনছে, তারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চায়, তাদের জন্য আমাদের ইমেল ফাংশন। আরেকবার বলছি, আপনার ঘটনাটা মোবাইলে অবশ্যই কোনো এমন কোন লোকেশনে যাবেন যে লোকেশনে খুব একটা শব্দ দূষণ নেই, এমন লোকেশনে গিয়ে আপনি রেকর্ড করে ফেলবেন ঘটনাটা, তারপর আমাদেরকে ইমেল করবেন। ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে bhautik90.8@gmail.com। স্টুডিওতে এসে যারা ঘটনা শেয়ার করতে চান facebook.com/asianradio, সেই ঠিকানায় আপনি কমেন্ট করবেন। আর স্টুডিওতে জন্য এর বাইরে যারা ঘটনা লিখে আমাদেরকে সেন্ড করতে যাচ্ছেন তাদের জন্য facebook.com/bhautik90.8 সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR স্পেস B90.8 আরেকটি স্পেস দিয়ে নাম, সেলফোন নাম্বার লিখে 2323 এই নাম্বারটা সেন্ড করলে আমরা চেষ্টা করব এখান থেকে আপনাকে ফোন করে স্টুডিওতে আমন্ত্রণ জানাবার জন্য। এসএমএস এর মাধ্যমে আপনি লিখুন আপনার মতামত, AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। মিথু আছে আমাদের সাথে, উত্তর থেকে লাগছে, ভাইয়া কেমন আছেন? আপনাদের এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে, আমি নিয়মিত ভৌতিক শুনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তানভীর আছে আমাদের সাথে, শ্রাবণ আছে আমাদের সাথে মহাখালী থেকে। ভাইয়া জানতে চাচ্ছে কেমন আছি, প্রথম শুনছি, খুব ভালো লাগছে, স্পেশালি আমাদের উপস্থাপনা, ঘটনাগুলো তার হচ্ছে মিউজিকটা তার বেশ ভালো লাগছে, প্রশংসা করেছে। আপনাকে অনেক অনেক থ্যাংকস আমাদের এত চমৎকার ভাবে প্রশংসা করার জন্য। নীলা আছে আমাদের সাথে, রিহান ইসলাম আছে আমাদের সাথে মতিঝিল থেকে লিখেছে, ভাই আজকে প্রথম আপনাদের শুনছি, স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8। আপনাকে সিয়াম আছে আমাদের সাথে ঢাকা থেকে, আই লাভ ভৌতিক এমনটা জানিয়েছে। ফয়জা আছে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে, ফিরোজ ভাই আচ্ছা ওকে আমাদের সাথে আছে। আরিয়ান আছে নারায়ণগঞ্জ থেকে, অনেক ভয় লাগছে। হাসান আছে আমাদের সাথে ঢাকা থেকে, জাওয়াদ আছে আমাদের সাথে শাহজাহানপুর থেকে, ফিরোজ ভাইয়ের ভয়েসটা জোস এমনটা জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আকাশ আছে আমাদের সাথে, মিরাজ ফ্রম মুন্সিগঞ্জ থেকে লিখছে, অনেক ভয় লাগছে আজকে। রুম্মান আছে আমাদের সাথে, রুম্মান বিন ইসলাম আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ যুক্ত থাকার জন্য। এ পর্যায়ে আমরা চলে যাবো আরেকটি ঘটনা, সেই ঘটনাটা শুনবো। এর বাইরে আপনার কাছে যদি ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে লিখে ফেসবুকের ফ্যান পেজে অবশ্যই ইনবক্স করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই আমার সালাম জানাবেন। আমার নাম ফয়সাল, আমি সৌদি আরব আসছি এখন 6 বছর হয়েছে। তো আমি আসার পর আমার ফেভারিট কাজ, সাধারণত আমি ঘোরাফেরা খুব পছন্দ করতাম, সেজন্য আমার কাজ ঘোরাফেরাই পড়ছে। এই দেশে মার্কেট, আমাদের দেশে যেরকম কারণ বাজার সব জায়গায় সাপ্লাই দেওয়া হয়, এই জায়গায় এরকম মার্কেট আছে, এই জায়গায় আমার এক কাজ পড়ছে।
আল্লাহর মধ্যে বেতন সব দিক দিয়ে ভালো। এই জায়গায় আসছি, প্রথম কাজ করতেছি। প্রথম আমার কাজ করছে এই জায়গায় মার্কেটে। পরবর্তীতে যখন আমার ভাষা সম্পূর্ণ জানা আছে, ইংরেজি, আরবি, হিন্দি, উর্দু সব ভাষাই আমার জানা আছে, সেজন্য আমাকে প্রতি ডিস্ট্রিক্টে যেয়ে আমাকে টাকা কালেকশন বা এই জায়গায় মার্কেট, এই জায়গা থেকে সব জায়গায় সব জায়গায় মাল যাইতো, সেজন্য আমার টাকা কালেকশন করতে যাইতে হইতো। তো বেশিরভাগ টাইমে আমি প্লেনিং যাওয়া হয়েছে যে জায়গায় প্লেন না আছে, যেরকম জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মক্কা, মদিনা, এসব জায়গায় আপনার প্লেন যাওয়া আসছে, কিন্তু কিছু জায়গায় প্লেন যায় না বা এয়ারপোর্ট নাই, সেজন্য আমাদের গাড়ি হয়ে যাইতে হইতো। তো ভাই এমন এই সময় আসছে গাড়ি হয়ে যাইতেছি, এই জায়গায় মরুভূমি প্রচুর, সেজন্য গাড়িতে যেতে অনেক টাইম লাগতো, আর অনেক বড় দেশ। তো আমি গাড়িতে যেতেছি কিছুক্ষণ পরই পেট্রোল পাম্প আসে বিদায়, সেজন্য পেট্রোল পাম্প ভরে নিতে হয় বা রিস্ক নিয়ে যাইনি। তো আমি এমন একটা পেট্রোল পাম্প পাইলাম তো সুন্দর, যা আমি আগে দেখিনি। এত সুন্দর পেট্রোল পাম্পটা, যে জায়গায় সবকিছু সুবিধা আছে। এই জায়গার বাথরুম গুলো একটু পিছনে হয়, সামনে মার্কেট, পিছনে বাথরুম, আর ওর বাথরুমের পিছনে সব দুধু মরুভূমি। তো আমি একটু সমস্যা হওয়ার জন্য বাথরুমে গেছি। তো বাথরুমে যাওয়ার সময় দেখলাম কি দূরে একজন কিছু লোক, মহিলা কিছু লোক ওই জায়গায় একটা আলোর উপরে কি জানি করতেছে, সঠিক আমি জানি না। তো এই দেশে একটু নিয়ম কারণ আলাদা, বিদেশের জন্য ওদিকে এত একটা বর্জ্য দেনে বা মেয়ে লোকদের দেখা একটু অমান্যকরণ হয়, সেজন্য ওদিকে খেলো দেখিনি। তো আমি ওটা দেখে আমার দিকে একজন চাইছে, আমার থেকে বেশি ডিস্টেন্স না, আর রাত্র তো লাইটের আলো চাইলে দেখা যায়, অনেক লাইটের পাওয়ার তো সেজন্য দেখা যায়। যাই হোক, আমি ওই জায়গায় বেশি খেয়াল করি নাই। তারপরে আমি ওই জায়গাতে রেস্ট নিয়ে গাড়ি ছাড়লাম। গাড়ি ছাড়ার পর 5 মিনিট গাড়ি চালানোর পর 140-এ ব্যাগে চলতেছে। 5 মিনিট যাওয়ার পর দেখা গেছে একজন লিফট নিতে চাইতেছে, কিন্তু আমি বলতেছি এত মরুভূমির ভিতরে কে লিফট নিবার এত রাত্রের ভিতরে। আমি এত একটা কেয়ার করতে চাইতেছি না। তারপরও দেখছি একা মানুষ, একা মহিলা। তারপর আমি নিজে একটু ভয় আছে যে এই দেশের মহিলাদের কেস প্রচুর, আর এই কেসে পড়লে আমার লাইফ পুরো হয়ে যাবো। সেজন্য আমি খারাপ করে বললাম যে কি সমস্যা তোর, আমার বল। ও বলে যে আমার গাড়ি তো ছেড়ে গেছে আর আমার একটু সামনে দিতে হবে। আমি বলছি ওরে যে দেখ, আমি তোর সামনে শুধু পেট্রোল পাম্প তৈরি নামাই দিতে পারবো, এরপর আমি কিছু করতাম না। পাইছে ঠিক আছে, তুই নামাই দিস। তো আমি গাড়িতে উঠেছি। আমি কোনো মিষ্টি খেতে পছন্দ করি, আমি মিষ্টি নিয়েছিলাম প্রচুর, এই দেশের বিভিন্ন চকলেট এগুলো আমি পছন্দ করি বেশি, সেজন্য আমি মিষ্টি আর সিগারেট আমি খেতাম। তো সিগারেটও নিয়েছি। আমি সিগারেট ধরতে নিয়েছি, মাত্র বললো যে তুই সিগারেট ধরাইস না, আমার সমস্যা। তো আমি সিগারেট ধরে নিই। তো পিছনে যে মিষ্টি গুলো আছে ওগুলোতে খসখসে আওয়াজ, চকলেটের যে আওয়াজ গুলো আছে, আওয়াজ গুলো আসতেছে। আমি মনে করতেছি খসখসে আওয়াজ, কি জানি, বলতে পারি না। তারপর আমি কিছু দূর যাওয়ার পর পেট্রোল পাম্পের সামনে আসছে, মাত্র পিছনে যে দেখি ভাই কেউ নেই। আর খসখসে আওয়াজের জন্য পিছনে দেখি যে ওই মিষ্টি গুলা সব খাইয়া ফেলছে। আমি তো ভাই ভয় পেয়ে গেছি, মিষ্টি গুলা খাইছে, লোকও নাই, কোথায় গেছে। যাই হোক, তারপর আমি গাড়ি নক করে একটু ফ্রেশ হইলাম। ফ্রেশ হয়ে ফির আবার গাড়ি জার্নি শুরু করলাম। সামনে যাওয়ার পর দেখি কি একটা কালো বিড়াল আমার গাড়ির সামনে বসছে। তা আমার ব্রেক করার সাথে সাথে বিড়ালটার উপরে চলে গেছে 140, 145 বা 150 গাড়ি চলছে সবসময়, 1 by 1 রোড। গাড়ি এই করতে করতে দেখি আমার ছেড়ে গেছে। তারপর আমি বলবো, তারপর আমি ওইটার দিকে খেয়াল করি, আমি যেতেছি প্রায় যাওয়ার পর সামনে যে আরেকটা আছে, পেট্রোল পাম্প আছে বা তেল নেওয়ার জন্য, ওই জায়গায় যেয়ে দেখি কি আমি দেখতে চাইতেছি যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সামনে আমার গাড়ি কোনো রক্তমুক্ত করে গেছে। রক্তমুক্ত দেখলে আবার এদেশের যে পুলিশগুলো আছে ওরা আবার একটু বিতর্ক করে, তো ওটা শেষ করে নেব। সামনে যদি কোনো রক্ত নাই বা কোনো কিছু নাই, গাড়ি একদম সাফ। আমি তো আরো ভয় পেলাম যে আমি আজকে আমার সাথে কি হয়েছে। তো সামনে মসজিদে ছিল, মসজিদের ইমাম ছিল পাকিস্তানি। তো ওর সাথে কথা বললাম। ও বলে যে আপনি যে এত রাত্র একা গাড়ি চালাইতেছেন,
একটা ঠিক, এটা 1/1 রোড, এই জায়গায় শুধু দুটো মরুভূমি, আপনার সাথে একজন হওয়া দরকার ছিল। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি কাছে তো আমি কিছু দিতে পারবো না, তাই একটা জিনিস দিচ্ছি, এটা আপনার সাথে রাখেন, যদি কোনো বিপদ আসে সাইডের দিকে যাবো, আপনার ক্ষতি করতে পারবো না। ঠিক আছে নিলাম ওটা নিয়ে আল্লাহর রহমতে নিয়ে গাড়ি স্টার্ট করলাম। স্টার্ট করার পর এখন তো জানি না আমার সামনে আরো বিপদ আসতেছে না কি আসতেছে, আমি নিজেও বলতে পারি না। সামনে দেখলাম একটা চুটকমে একদম মরা, ওর ভিতরে একটা দোকান খোলা, সিগারেট খাওয়ার অভ্যাস, তো সিগারেটও শেষ, আর খেয়ালও করা হয়নি আগে যে সিগারেট শেষ হয়ে গেছে বাকি। আমি বললাম যে সিগারেট নিয়ে আনি। দোকানটায় ঢোকার পরে দেখি দোকানের ভিতরে কেউই নেই, কেউ নেই, কোনো লোক নেই। আমি ভাবলাম মিনি সুপার মার্কেট, তো আমি ভাবলাম সাইডে সাইডে যায় কোনো কাজ টাজ করতেছে, তো পুরো দোকান বললাম কেউ নেই। গাড়ির ভিতরে যাই দেখলাম কি আমার গাড়ি তো হইছে, মানে গাড়ি পুরো গরম, মানে গাড়ি মানুষ একটা, আমার এসি ছাড়া সবকিছু ছাড়া এখন গাড়ি পুরো গরম, গাড়ি হাত দেওয়া যেতেছে না। তো আমি আল্লাহর মতো আল্লাহর নাম লইয়া আমি যে সময় দরজাটা হাত দিয়েছি দেখি গাড়ি পুরো ঠিক গরম ঠান্ডাই আগের মতো। ঠিক আছে গাড়িতে উঠলাম, তো আমার মনে মনে তো অনেক ভয় চলতেছে, আল্লাহর নাম লইয়া আমি চালাইতেছি। তো আশেপাশে অনেক কিছু দেখছি, অনেক কিছু আমার গাড়ির নিচে বসে অনেক কিছু বসে, কোনো দিকে খেয়াল করিনি, আমি আল্লাহর নাম লইয়া সামনের দিকে চাই আসলে গাড়ি চালাইতেছি। তার ফজর নামাজের আজানের সময় হয়ে গেছে, আজান দিচ্ছে আর সব খবর। তারপর থেকে আর আমি 1/1 রোডে গাড়ি চালাই নাই। তো যে আমার স্যার ছিল উনি বলছে যে তুমি যদি এই কালেকশনে না যাও তাহলে আমি চাকরি অন্যদিকে নেওয়ার জন্য করবো। তো ভাই আমি বললাম যে আমার পক্ষে সম্ভব না, আমি 1/1 রোডে যাওয়া, যদি প্লেনে যাওয়ার মতো হয় তা আমি আসছি। ও বলতেছে ঠিক আছে তাহলে আমি অন্য কেউ খুঁজি। আমি বললাম ঠিক আছে আপনি খুঁজেন। তারপর ও চাকরি আমি ছেড়ে দিচ্ছি। ভাই ভালো হলে সবাই আমার সালাম জানাবেন। ভৌতিক 90.8 শুনছেন ভৌতিক 90.8, আর যে কনক এবং ফিরোজ খান রাত 2টো পর্যন্ত আপনার সাথেই থাকবে এমনটাই কথা দিয়েছে আপনাকে। আপনি চাইলে আমাদেরকে SMS মাধ্যমে এবং ফেসবুক মাধ্যমে আপনার মন্তব্যগুলো জানাবেন। ফেসবুকে অনেকেই আমাদের সাথে কানেক্টেড রয়েছেন, বা আপনার জন্য নিউজ হচ্ছে আগামী 28 অক্টোবর বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে হ্যালোউইন নাইট উপলক্ষে কয়লা রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে FNF হ্যালোউইন বাস 2K16। অনুষ্ঠানটি আয়োজন করেছে জিরো ইভেন্টস এবং পুরো অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে এশিয়ান রেডিও এবং ফটোগ্রাফি পার্টনার হিসেবে থাকছে আইরিশ প্রোডাকশন। সো বন্ধুরা, আপনারা যদি FNF হ্যালোউইন বাস 2K16 অনুষ্ঠানটিতে জয়েন করতে চান তাহলে এক্ষুনি ফেসবুকের ইভেন্ট পেজে জয়েন করুন। ফেসবুকের ইভেন্ট পেজটিতে জয়েন করতে ফেসবুকের সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে F, স্পেস দিয়ে লিখতে হবে আপনাকে N, আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে F, দেন আপনাকে লিখতে হবে হ্যালোউইন বাস 2K16। তবেই আপনি সেই ইভেন্টটি পেয়ে যাবেন, সেখানে বিস্তারিত পাবেন। আর SMS এর মাধ্যমে আপনি আমাদেরকে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আমাদেরকে অসংখ্য বন্ধুরা লিখেছে। জাহাঙ্গীর আছে আমাদের সাথে আছে ফরহাদ হোসেন গাজীপুর থেকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম লিখেছে। বাবু আছে আমাদের সাথে এয়ারপোর্ট থেকে, খুবই ভয় পাচ্ছে। পার্থ আছে আমাদের সাথে বাটা থেকে, তানভীর আছে আমাদের সাথে, মিজানুর টিটু আছে আমাদের সাথে নিকুঞ্জ থেকে। ভৌতিক প্রোগ্রাম রেকর্ডিং করে শুনে সেই পরে এমনটা লিখেছে। রোহান আছে আমাদের সাথে উত্তরা থেকে। এমপি কামাল উত্তরা থেকে শুনছে, উত্তরা থেকে আমাদের সাথে আছে। বিপ্লব খান শুনছে ওয়াসাম একটি শো, এমনটা জানছে। এমপি শিপন মিরপুর থেকে শুনছে। সেলিম শুনছে, ফোন নাম্বার দিয়েছে, সে আসতে চাচ্ছে আমাদের স্টুডিওতে। নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। অন্তু আছে আমাদের সাথে, আমাদেরকে শুনছে, খুবই ভয় পাচ্ছে। ফরহান আছে আমাদের সাথে লিখেছে, ফিরোজ ভাই এই ভৌতিক শোটা হচ্ছে আমার থেকে অনেক ভালো লাগে, যা অন্য অনুষ্ঠান থেকে অসাধারণ একটি অনুষ্ঠান। রাহান আছে আমাদের সাথে, মিজানুর আছে আমাদের সাথে, তানিয়া আছে আমাদের সাথে ফ্রম নারায়ণগঞ্জ থেকে। অনেক ভয়ের একটি শো এমনটাই জানিয়েছে। সো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টোরিতে। স্টোরি শুনতে শুনতে ফেসবুকে জয়েন করবেন, লিখবেন facebook.com/Asian Radio সেই ঠিকানায়। সেখানে গিয়ে আপনি শুরুতে যে পোস্টটি পাবেন সেই পোস্টটিতে লাইক কমেন্ট করতে পারেন, শেয়ারও করতে পারেন আমাদেরকে। সো হিয়ার উই গো।
ভাইয়া আসসালামু আলাইকুম। আমি তৌফিক ওমর সচিব, রাজবাড়ী জেলার কাজীবাধা গ্রাম থেকে বলছি। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি ঘটেছিল আমার বন্ধুর দাদির সাথে। আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 41 বছর আগে। ঘটনাটি শুনেছিলাম বন্ধুর দাদার মুখ থেকে। আমি ঠিক তার ভাষায় বলছি। সালটি ছিল 1975 সাল। এক শীতের সিজনে আমি বিয়ে করি। আমার বউ এর চেহারা ছিল খুব সুন্দর। বিয়ের 2 মাস পর থেকে শুরু হয় আমার বউয়ের সাথে সব অস্বাভাবিক ঘটনা। হঠাৎ এক রাতে আমার ঘুম ভেঙে যায়, দেখি বিছানায় আমার বউ নেই। হঠাৎ এক রাতে আমার ঘুম ভেঙে যায়, দেখি বিছানায় আমার বউ নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। ভাবলাম হয়তো বা বাইরে প্রস্রাব বা পায়খানা করতে গেছে। দেখলাম দরজাটাও ভেতর থেকে আটকানো। তখন আমি মা এবং বাবাকে ডেকে আমার বউ পাচ্ছি না বললাম। তারপর সবাই মিলে আমার বউকে খোঁজা শুরু করি। সারা রাত খোঁজার পর আমাদের এলাকার সবচেয়ে বড় যে তেঁতুল গাছটি ছিল, সে গাছের নিচে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাড়ি থেকে ওই গাছের দূরত্ব ছিল প্রায় 400 কিলোমিটার। অন্য আরেক রাতেও তাকে খুঁজে না পেয়ে সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো, বাট কোথাও পাওয়া গেল না। টানা 2 রাত এবং 2 দিন আমার বউকে খুঁজে না পেয়ে অবশেষে আমার শ্বশুর বাড়িতে খবর পাঠালাম। জানা গেল সেখানেও তিনি নেই। সেদিন রাতে আমি আর মা একসাথে ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত 2টার দিকে কে যেন দরজায় ধারাম করে একটা লাথি মারে। পাশের ঘরে বাবা এবং আমি আর মা দরজা খুলে দেখি আমার বউ উঠানে পড়ে আছে। তারপর মাথায় পানি ঢালার পর জ্ঞান ফিরলে তাকে আমি এবং বাবা বললাম, তুমি এই 2 দিন কোথায় ছিলে? উত্তর আমার বউ বললেন, আমি এখানে। কেন? এবং তোমরা সবাই এখানে কেন? এভাবে প্রায় রাতে আমার বউকে রাতে পাওয়া যায় না। বাজার থেকে বাবা মাছ আনলেও ও সে মাছগুলো কাঁচা খাওয়া শুরু করে। আমরা ছিলাম জয়েন্ট ফ্যামিলি। প্রায় প্রতিদিন রাতে আমার বউ 25 জনের রান্না করা খাবার একাই খেয়ে ফেলত। মাঝে মধ্যে ওকে ওই তেঁতুল গাছে এবং আমাদের বাগানের বড় গাব গাছের মোটা ডালে বসে থাকতে দেখা যেত। ফলে বাধ্য হয়ে বাবা মসজিদের ইমাম সাহেবকে বাড়িতে আনলেন। ইমাম সাহেব আমার বউকে দেখে বললেন, একটা খারাপ জিন নাকি আমার বউকে আছর করেছে, এটা নাকি খুব শক্তিশালী। তারপর উনি একটা তাবিজ এবং কিছু পানি পড়া দেয় এবং বললেন, এই পানি আপনার বাড়ির চারপাশে ছিটিয়ে দেবেন, সমস্যাটা কিছুটা হলেও সমাধান হবে। তারপর ইমাম সাহেব চলে যায়। পরে বাবা বাড়ির চারপাশে ইমাম সাহেবের পড়া পানি ছিটিয়ে দেয় এবং আমি আমার বউয়ের হাতে তাবিজ বেঁধে দিয়ে বেশ কয়েকদিন ভালোভাবে যাচ্ছিল। হঠাৎ 1 সপ্তাহ পরে রাতে আমার বউকে আবারও খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে সকালের সূর্য ওঠার আগে ওকে অজ্ঞান অবস্থায় ওই তেঁতুল গাছের নিচে পাওয়া যায়। তারপর আমি ইমাম সাহেবের কাছে গেলে সে বলেন, এটা আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি একজনের ঠিকানা দিতে পারি, সে ওই সমস্যার সমাধান 100% করতে পারবে। তারপর তিনি আমাকে বলল, আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বেলগাছি নামের কবরস্থানে যে লোকটি কবর পাহারা দেয়, সে ওই কাজটি করে দিতে পারবে। তারপর একদিন আমি আর বাবা সে কবরস্থানে সে লোকটির কাছে গেলাম এবং আমি এবং বাবা খুবই অবাক হয়ে গেলাম সেই লোকটাকে দেখে। এত কম বয়সী একটা লোক এ কি পারবে এই বড় ধরনের ভয়ঙ্কর ভূতের ঘটনার সমাধান দিতে? বাবা কবরস্থানের লোকটাকে আমার বউয়ের সাথে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বললেন। তখন ওই লোকটি মাথা নাড়িয়ে বললেন, এ কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। অবশেষে আমি আর বাবা চলে আসি। এভাবে একের পর এক অস্বাভাবিক ঘটনা আমার বউয়ের উপর ঘটতে থাকে। বাবা একদিন পুনরায় সেই ইমাম সাহেবের কাছে যায় এবং বললেন, যেভাবেই হোক
আমার বেটার বউকে ভালো করে দেন। উত্তরে তিনি বললেন, আমি এটা সমাধান করতে কখনই পারবো না। আপনি কি কবরস্থানের ওই লোকটার কাছে গিয়েছিলেন? তখন বাবা বললেন, গিয়েছিলাম, কিন্তু তিনিও বলেছেন যে এটা তার পক্ষে সম্ভব নয়। উত্তরে ইমাম সাহেব বললেন, দেখেন, একমাত্র উনি পারবে এটা সমাধান করতে। আপনি ওনার কাছে যান। এবং হাত জোর করে বললেন কাজটা করে দিতে। আমি এবং বাবা আবার কিছুদিন পর সেই বেলগাছি কবরস্থানের পাহারাদারের কাছে আমরা দুজন আবার গেলাম। এর কাছে দুজন হাতে পায়ে ধরে অনেকক্ষণ অনুরোধ করার পর, অনেক পারাপারের পর তিনি রাজি হলেন এবং তিনি বললেন, এই মাসের প্রথম পূর্ণিমার রাতে রাত 12টার পর এই কবরস্থানের পাশে যে রাস্তা দেখছেন, এখান দিয়ে প্রতি পূর্ণিমা রাতে একটা ঘোড়ার গাড়ি যায় এবং সামনে দুটি বড় বড় কুকুর পথ দেখাতে দেখাতে নিয়ে যায়। ওই ঘোড়ার গাড়ির ছাউনির ভেতরে থাকে জিনের সর্দার। আমি একটা চিঠি লিখব, সেটা নয় ইংরেজিতে নয় বাংলাতে, চিঠিটা লিখব আরবিতে। আর ওই চিঠিটা যদি তুমি, অর্থাৎ আমি ওই ঘোড়ার গাড়ির পেছনে দিয়ে গাড়ির মধ্যে রেখে যেতে পারি, তাহলে নাকি আমাদের সমস্যার সঠিক সমাধান হবে। যেমন বলা তেমন কাজ। আমি পূর্ণিমার রাতে বাবাকে সাথে নিয়ে ওই কবরস্থানের লোকটার কাছে গেলাম। প্রায় রাত 12টার দিকে কবরস্থানের লোকটা একটা সাদা কাগজের ভাঁজ করা একটা চিঠি আমাকে দেয় এবং বলেন, ওই কুকুর এবং জিনগুলো তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু ভয় দেখাবে, কিন্তু তুমি ভয় পাবে না। ভয় পেলে কোনো সমাধান হবে না। তারপর ওই লোকটি আমাকে কবরস্থানের পাশের রাস্তার পাশে নিয়ে যায় এবং বলে গাড়িটা নাকি পূর্ব দিক থেকে আসবে। এটা বলে উনি কবরস্থানে ঢুকে যায়। প্রায় 30 মিনিট অপেক্ষার পর দেখা গেল পূর্ব দিক থেকে কি যেন কটকট করে শব্দ করে আসছে। তারপর কিছুটা সামনে এলে উনি দেখে বিশাল বড় বড় দুটি কুকুর তার জিহ্বা বের করে দিয়ে তার সামনে দিকে আসছে। কুকুরের পেছনে ছিল বিশাল বড় একটা ঘোড়ার গাড়ি এবং কুকুর দুটো নানাভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমি আল্লাহর নাম স্মরণ করে ওইখানে দাঁড়িয়েছিলাম এবং গাড়িটা যখন আমাকে ক্রস করে যাচ্ছিল, তখন ওই চিঠি আমি গাড়ির মধ্যে ফেলে দিয়ে চলে আসি। তারপরের দিন সকালে বড় একটা মরা কাক আমাদের উঠানে পড়ে আছে, দেখতে পাই আমরা সবাই মিলে। তারপর থেকে আর আমার বউয়ের সাথে এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। পরবর্তীতে জেনেছিলাম ওই গাড়ির মধ্যে থাকা জিনের সর্দার নাকি আমার বউকে যে জিন আছর করেছিল তাকে খুঁজে বের করে মেরে ফেলেছে। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুনছেন ভৌতিক 90.8। শুনছেন ভৌতিক 90.8। একটা ঘটনা আমরা শুনে ফেললাম। এই পর্যায়ে এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে, সেম টাইপের ঘটনা হতেই হবে এমন কোনো কথা নেই। অন্য স্টাইলের কোনো ঘটনা, যে ঘটনাগুলো সত্যিকার অর্থে একটি রোমহর্ষক ঘটনা, তাহলে আপনি সেই ঘটনাটা দেখে ফেলবেন এবং আমাদের ফেসবুকের ফ্যান পেজ রয়েছে, যার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8। সেই পেজে গিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন। আমরা চেষ্টা করবো সেই ঘটনাটা শুনবার জন্য। এই মুহূর্তে আমাদেরকে facebook.com/asianradio সেই ঠিকানায় অনেকে কমেন্ট করছেন। আপনার মন্তব্যগুলো সেখানে লিখে আপনি পোস্ট করতেই পারেন। facebook.com/asianradio সেই ঠিকানায় শুরুতেই যে ভূত রিলেটেড একটি পোস্ট পাবেন, সেই পোস্টটি অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনার বন্ধুদেরকে শোনার আমন্ত্রণ জানাবেন। এমডি আরিফ হোসেন আমাদেরকে কমেন্ট করেছেন, রয়েছেন আসিফ রহমান, তিনি আমাদের সাথে রয়েছেন। গালিবুল হাসান আমাদেরকে কমেন্ট করছেন, রয়েছেন তানজিল আকান্ত, তিনি বলছেন আমি লাইট বন্ধ করে শুনছি, প্রচন্ড ভয় পাচ্ছি। ধন্যবাদ এশিয়ান রেডিওকে এরকম শো করার জন্য। আপনাকেও স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন তানজিল আকান্ত, তিনি অনেকগুলো কমেন্ট করেছেন। আমাদের সাথে রয়েছেন তানভীর মজুমদার শুভ, তিনি বলছেন মুন্সিগঞ্জের গাজারিয়া থেকে শুনছি, ইনস্টিটিউশন গাজারিয়া কলিমুল্লাহ ইউনিভার্সিটি কলেজ থেকে। ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকবার জন্য। এস এম আরিফেন
তিনি ওনার মন্তব্য আমাদেরকে জানিয়েছেন, বুঝতে পারলাম। আমার মনে হয় আপনারা ভূত রিলেটেড বা ভয় রিলেটেড ব্যাপারগুলোকে একটু বেশি উপভোগ করার চেষ্টা করুন, অন্য কোনো বিষয়ে যদি কনসেন্ট্রেশন না করেন সেটা ভালো। অন্ত জাহিদ আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন ভাইরা কেমন আছেন, আমি বাসাবো থেকে প্রথম তোমাদের শুনছি, ভয় লাগছে এবং ভালো লাগছে, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। প্রতি মঙ্গলবার দিবাগত রাতে আমরা সাধারণত শুরু করি। অতিপ্ত আত্রা আমাদেরকে লিখেছেন, শুভ ঢাকা লালবাগ থেকে, আমি তোমাদের সবগুলো এপিসোড শুনি, অনেক ভালো লাগে তোমাদের প্রোগ্রাম, রাত 2টো পর্যন্ত তোমাদের সাথে রয়েছে। জান্নাত ইসলাম নূর আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন আমাদের সাথে রয়েছেন। এবং আমাদেরকে আব্দুল মালেক কমেন্ট করেছেন, ঢাকা মোহাম্মদপুর থেকে প্রথম শুনছি। মানিক কুলসুম, 3জন রাত 2টো পর্যন্ত আমাদের সাথে রয়েছেন। এইচকে আলামিন আমাদেরকে শুনছেন। স্টুডিওতে যারা যারা আসতে চান তারা সেলফোনের মেসেজ অপশনে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস নেম, আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে সেলফোন নাম্বার লিখে 2323 এই নাম্বারটা সেন্ড করে দিবেন। আমরা চেষ্টা করবো আপনাকে ইনভাইট করার জন্য। আগামী 28 অক্টোবর ঠিক বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে হ্যালোউইন নাইট উপলক্ষে কয়লা রেস্টুরেন্টে একটি FNF হ্যালোউইন বাস 2K ইভেন্টস অনুষ্ঠানটি আয়োজন করেছে জিরো ইভেন্টস, এবং পুরো অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে এশিয়ান রেডিও, এবং ফটোগ্রাফি পার্টনার হিসেবে থাকছে আইরিশ প্রোডাকশন। সো আপনারা যদি চান FNF হ্যালোউইন বাস 2K16 এই অনুষ্ঠানটিতে জয়েন করতে, তাহলে আপনার ফেসবুকের সার্চ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে F স্পেস দিয়ে লিখতে হবে N, আরেকটি স্পেস দিয়ে F লিখে দেন হ্যালোউইন বাস। হ্যালোউইন বানানটি হচ্ছে HALLOWEN স্পেস দিয়ে BASH, আরেকটি স্পেস দিয়ে লিখবেন 2K16, তাহলেই আপনি এই ইভেন্টের অ্যাড্রেসটি পেয়ে যাবেন। আর আপনি আমাদের কাছে SMS করুন, জানান আজকের মতামত, আপনার আজকের ভৌতিক আপনার কাছে কেমন লাগে। সেই কথাবার্তাগুলো যদি আপনি জানাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। সাইদুল শুভ আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে। কনক ভাই, ভালো লাগছে শুনতে, 2টো পর্যন্ত আপনাদের সাথে থাকবো। অনেক আছে আমাদের সাথে। MD সানা ফতুল্লাহ থেকে আছে আমাদের সাথে। ভাইয়া আমি নিয়মিত আপনাদের এই শোটা শুনি, থ্যাংক ইউ সো মাচ। নুরুজ্জামান শান্ত আছে আমাদের সাথে রামপুরা থেকে, তার 3 নাম্বার ইমেলটা অনেক ভালো লাগছে। রেজাউল আছে আমাদের সাথে মহাখালী থেকে, শুনছে আপনাদের এই ভৌতিক স্টোরি শুনে আমি ওকে ভয় পাচ্ছেন আমরা লিখেছে। সুলাইমান আছে আমাদের সাথে রাজবাড়ি থেকে, আমাদের সাথে আছে MD শ্রাবণ মহাখালী থেকে, শুনছে তৃতীয় গল্পটি তার ভালো লাগছে। নোভা লিখেছে সে হচ্ছে গুলগুল শুনছে আমরা লিখেছে। সিজান আছে আমাদের সাথে গাজীপুর থেকে। ইমরান আছে আমাদের সাথে। মোহাম্মদ রাজু খান আছে ঢাকা থেকে। লুইরা আছে আমাদের সাথে, ভয় পাচ্ছে। MD জয় আছে আমাদের সাথে, ভয় লাগছে তার, সেটাই জানাচ্ছে। সোহান লিখেছে গাজীপুর থেকে, ভাইয়া খুব ভয় করছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আমি জিসান সরকার, আমি শেরপুরে থাকি। আমি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়। আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমার এই ঘটনা নানু বাড়িতে আমার সাথে ঘটেছে। আমার নানুর বাড়ি শ্রীবর্ধী থানার শেরপুর জেলার এক অজপাড়া গায়ে। তখন সেখানে বিদ্যুৎ সংযোগ হয়নি। রাতে আমার মামাতো ভাইয়েরা পড়া শেষ করে 1.5 কিলোমিটার দূরে বাজারে যেত টিভি দেখতে। তারা সবাই হাই স্কুলে পড়ে এবং আমার থেকে অনেক বড়। আমি একদিন তাদের সাথে যেতে চাইলাম। প্রথমে নিতে না চাইলেও পরে আমাকে নিয়ে গেল। আমি প্রায় রাত 8টায় 3 জন কাজিনের সাথে বাজারে হেঁটে হেঁটে গেলাম এবং বেঞ্চে বসে টিভি দেখতে লাগলাম। রাত 11টা কি 12টা হবে। পেছন দিকে তাকিয়ে দেখি আমার কাজিনরা নাই। তারা হয়তো আমাকে রেখে চলে গেছে। আমি এটা ভেবে খুবই মন খারাপ করলাম। টিভি দেখা বাদ দিয়ে নানার বাড়ির রাস্তা ধরে হাঁটতে থাকি। আমি জীবনে কোনোদিনও ভূত দেখিনি, তাই ভূত কেমন তাও জানি না। আসার সময় রাস্তায় অনেক মানুষ ছিল, তবে এখন কুকুর পর্যন্ত রাস্তায় নেই। আমি একা রাস্তায় হাঁটছি। তখন ছিল বর্ষাকাল, তাই রাস্তায় প্রচুর কাদা ছিল। পথ চলতে আমার খুব কষ্ট হচ্ছিল।
হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি সম্পূর্ণ রাস্তায় কাদায় মাখামাখি, আর তার উপর কলা গাছ ফেলা। আমি কলা গাছের উপরে পাড়া দিয়ে কাদা পার হতে থাকলাম। এমন সময় খেয়াল করলাম যে একটা আওয়াজ আসছে, আর আমার পা কিছু একটার সাথে আটকে গেছে। নিচে চেয়ে দেখি ওইটা কলা গাছ না, একটা কাফনে মোড়ানো লাশ। আমি বিদ্যুৎ চমকানোর আলোতে আরো স্পষ্ট দেখতে পেলাম লাশের গায়ে সাদা কাপড়, আর আমার পা কাপড়ের সাথে জড়ানো। আমি খুব চেষ্টা করে, খুব কষ্ট করে আমার পা ছাড়ালাম, আর তখন লাশটা উঠে বসলো। আমি ভয় দিলাম দৌড়, আর অনেকখানি পথ আসার পর একটা রিক্সা দেখতে পেলাম, আর ভয়ে রিক্সার পেছনে ঝুলে পড়লাম। আর রিক্সাওয়ালা ভয়ে রিক্সা থামিয়ে দিয়ে বলল, কে 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 আমার রিক্সার পেছনে? আমি ভয়ে কিছু বললাম না, কিছু বললে যদি নামিয়ে দেয়। আর আমি অনেক ছোট ছিলাম, তাই আর কোনো কথা না বলে ঝুলে থাকলাম, আর ভয়ে কান্না করে দিলাম। রিক্সাওয়ালা কি জানি ভেবে মাগো বলে রিক্সা ফেলে দিল দূর। আমি রিক্সা থেকে নেমে কান্না করতে করতে হাঁটতে থাকি সামনের দিকে, আর হঠাৎ পেছন থেকে আরো অনেকগুলো কান্নার শব্দ শুনতে পাই, আর পেছনে ফিরে তাকাই। সাথে সাথে কি যেন আমাকে জোরে থাপ্পড় মারলো, আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমার যখন জ্ঞান ফিরে, আমি নানা রুমে শুয়া অবস্থায় দেখতে পাই আমাকে। আমার পাশে মামা, কাজিনরা সবাই বসেছিল। আমি 3 দিন পর্যন্ত কোনো কথা বলতে পারিনি। আর ওই দিন কাজিনরা আমাকে না পেয়ে বাজারে অনেক খোঁজাখুঁজি করে বাসায় ফেরার পথে আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তারা বাসা নিয়ে আসে। আমি এখন সম্পূর্ণ সুস্থ, আমার জন্য দোয়া করবেন। আর ওই রাস্তা নিয়ে অনেক ঘটনা আছে, যা সময় পেলে লিখে পাঠাবো। ধন্যবাদ, ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আপনার কাছে ওই একই রাস্তা নিয়ে যেসব ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো লিখে পাঠান, আমরা চেষ্টা করব অন এয়ার করবার জন্য, বিকজ আমরা অলরেডি ইন্টারেস্ট ফিল করছি বেসিক্যালি কি রয়েছে সেই রাস্তায়। ভৌতিক 90.8 চলছে আর যে কনক এবং ফিরোজ খানের সাথে রাত 1:20 ফেসবুক মাধ্যমে আমাদেরকে অনেকে কমেন্ট করছেন, এবং যারা যারা কমেন্ট করছেন তাদের মধ্যে ফিরোজ কবির, তিনি বলছেন ভালো লাগছে। এমডি রিপন হাসান আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন শুনছি, আশা করি ভালো কিছু স্টোরি শুনবো। অলরেডি আমরা ভালো অনেকগুলো স্টোরি শুনেছি, এবং আজকে শুরুতেই যে স্টোরিটা শুনে ফেলেছিলাম সেই স্টোরিটাকে আরেকটিবার আমি সরি বলে দিতে চাই। দ্যাট ইজ নট অ্যান স্টোরি, নট আ স্টোরি। মূলত সেটি একটি ঘটনা ছিল, যে ঘটনাটা আমরা শুনেছি। EH শুভ মির্জা আমাদেরকে কমেন্ট করেছেন, এত কমেন্ট করি বাট কমেন্ট পড়ছেন না কিসের জন্য, এই তো পড়ে দিলাম আপনার কমেন্ট। RDX নাজিম হোসেন আমাদেরকে কমেন্ট করেছেন, এবং রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে EH শুভ মির্জা, শারফারাজ মাহফুজ শাহিন আমাদেরকে কমেন্ট করেছেন, এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন RDX নাজিম হোসেন। EH শুভ মির্জা আমাদেরকে এগেইন কমেন্ট করছেন আরো অনেকে। এমডি হিমেল আহমেদ, তিনি বলছেন আমি সব সময় শুনি, এমনটাই তিনি জানিয়েছেন। গালিব হাসান, তিনি বলছেন অনেক ঘটনা কালেক্ট করেছি, ভয়েস মেল কিভাবে পাঠাবা, ভয়েস মেল সবার আগে রেকর্ড করে ফেলতে হবে মোবাইলে, এরপরে ভৌতিক 908@gmail.com, ভৌতিক বানানো হচ্ছে VHOUTIK 90 দিয়ে পয়েন্ট দিতে হবে একটি 90.8@gmail.com। RH পারভেজ, তিনি বলছেন আপনাদের শোগুলো আমার অনেক ভালো লাগে। হাসান জাহিদ, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। RH পারভেজ এগেন আমাদেরকে কমেন্ট করেছেন। ড্রিমলেস দীপ, অবশ্যই ডোন্ট বি ড্রিমলেস, অফকোর্স স্বপ্নগুলোকে সাথী নেই বাঁচুন, এমনটাই বলছি আপনাকে। হাসিবুর রহমান, তিনি বলছেন বেস্ট অফ লাক। বাঁধন দেব নাথ আমাদেরকে কমেন্ট করেছেন, এবং হেলাল উদ্দিন বলছেন আমাদেরকে রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে, তিনি বলছেন শুনছেন এবং ভয় না, ভালো লাগছে এমনটাই জানিয়েছেন। আই গেস আপনার ভয় লাগবে এরকম কোনো কিছু আপনি একটা কমেন্ট করবেন। এর পর্যায়ে আমরা ফিরোজ খানের কণ্ঠে আরেকটি ঘটনা শুনবো, এর পরপর কিন্তু আরো অনেক কিছুই থাকছে, সাথে থাকুন। ভাইয়ারা কেমন আছেন? আমার নাম অনি, আমি নাটোরে NS কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। এটি আমার প্রথম ঘটনা, পরে শোনালে খুশি হব। ঘটনাটি ঘটেছিল আমার নিজের সাথে।
প্রতিদিনের মতো সেদিনও ফেসবুকে ঢোকার জন্য রাত 10টার পর বাসার বাইরে যাই। বলে রাখা ভালো যে তখন বিদ্যুৎ চলে যায় আর গরমের মাত্রাটাও অনেক বেশি। আমাদের গ্রামে বিদ্যুৎ চলে গেলে আসতে অনেক সময় লাগে, তাই একটু হাওয়া খাওয়ার জন্য বাইরে গিয়ে বসে বসে ফেসবুকে চ্যাট করছিলাম। চ্যাট করতে করতে কখন যেন 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। এমন সময় আমার এক বন্ধু নাম জুয়েল এসে বলছে, কিরে তুই এখানে? আমি তো সে কখন থেকে তোকে খুঁজছি। চল আজ রাতে একটা পার্টি দেব। আজ গরম অনেক পড়েছে আর বিদ্যুৎ নেই। চল আমরা আজ মহিম চাচার ওই কবরস্থানের ডাব গাছ থেকে ডাব চুরি করে খাবো। যে কথা সেই কাজ। চলে গেলাম আমরা কবরস্থানের ওই ডাব গাছের কাছে। রাত তখন প্রায় 1টার দিকে। ঝিঝি পোকার শব্দ। জুয়েলের সমস্যা থাকায় আমাকে বলল গাছে চড়ার জন্য। আমি গাছে চড়ে ডাব পাড়ছি। এমন সময় জুয়েল কবরস্থানের দিকে কিছু একটা কান্নার আওয়াজ শুনতে পেল। আমি ভয় পেতে পারি বলে সে আমাকে কিছু না বলে সাহস করে কবরস্থানের দিকে গিয়ে দেখে একটা বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরে বসে কাঁদছে। জুয়েল বলল, ও বুড়িমা, কে আপনি? এত রাতে এখানে বসে একা একা কাঁদছেন কেন? তখন বুড়িটি এক ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, আমি তো তোর জন্য অপেক্ষা করছি, আমি তো রক্ত খাবো। এ কথা শুনে জুয়েল দৌড় দিল আর বলতে লাগলো, অনেক পালা। আমি গাছ থেকে দ্রুত নেমে দৌড় দিলাম, কিন্তু দৌড়াতে আর পারছি না। আমি চোট খেয়ে পড়ে গিয়েছি। তখন জুয়েল আমাকে ছেড়ে না গিয়ে বলল, এবার থাম, দেখি কি হয়। এই বলে সে তার সাথে পাঁচড়াপাঁচড়ি করতে শুরু করলো আর আমাকে বলতে লাগলো তার চুল ধরে মাটিতে চেপে ধরতে। আমরা দুজন অনেক সময় ধরে সেই বুড়ো মহিলাটির সাথে দস্তাদস্তি করতে করতে এক সময় তাকে মেরে ফেললাম। এরপর দুজন বাসায় চলে আসি। পরের দিন সকালে আমরা সেখানে গিয়ে দেখি ওই মৃত লাশটি নেই, সেখানে একটি মৃত বাদুড় পড়ে আছে। এই ছিল আমার ঘটনা। ভাইয়ারা ভালো লাগলে পড়ে শোনাবেন। সবাই ভালো থাকবেন। শুনছেন ভৌতিক 90.8। শুনছেন ভৌতিক 90.8। আমাদেরকে অনেকে SMS করছেন, আমরা SMS গুলো পড়ছি সবার আগে। দীপু আছে আমাদের সাথে সূত্রাপুর থেকে। ভাইয়ারা খুব ভয় করছে আমাদের লিখেছে। BM সুজন আছে আমাদের সাথে ফ্রম চাষারা নারায়ণগঞ্জ থেকে। তৃতীয় গল্পটি তার খুবই ভালো লাগছে, ভয় পেতে শুরু করছে নাকি এমনটা জানাচ্ছে। টপু আছে আমাদের সাথে ফতুল্লা থেকে। আরিফুল আছে আমাদের সাথে মিরপুর 10 নম্বর থেকে শুনছে। শফিকুল নর্থ বাড্ডা থেকে। আমরা অনেকজন মিলে আপনাদেরকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে এমডি সুমন আছে আমাদের সাথে। সাইম আছে আমাদের সাথে মিরপুর 10 নম্বর থেকে শুনছে। আইভি আছে ঢাকা থেকে। ভাইয়া লাস্ট স্টোরিটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত চমৎকার একটি অনুষ্ঠান করার জন্য। শিপন আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে। লোকনাথ আছে আমাদের সাথে গাজীপুর থেকে। এইভাবে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছে। এমডি মামুন তিনি বলছেন নাইস স্টোরি ফ্রম দা পেজ অফ ফেসবুক, যেখানে আপনি চাইলে জয়েন করতে পারেন facebook.com/Asian Radio। সেই ঠিকানায় তানজিলা কান্ত এগেন কমেন্ট করেছেন, আমার বড় ভাই আরাফাত ভাইয়ের সাথে শুনছি, উনি আজই প্রথম শুনছেন, বেশ ভালো লাগছে। আরাফাত ভাইকে স্বাগতম জানাচ্ছি ভৌতিক 90.8 এমজে নাইম ইসলাম জয় আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে মামুন সহ। আসাদুল জামান চৌধুরী বাবু তিনি বলছেন নাইস শো, থ্যাঙ্কস এশিয়ান রেডিও। ইন দ্য মেন টাইম আমরা চলে যাবো নেক্সট স্টোরিতে। পরপর দুটো দারুণ গল্প শুনবো। দারুণ গল্প বলবো নাকি আরেকটি বার বলছি, সরি, গল্প না, সাধারণত কোনো ঘটনা, যে ঘটনাগুলো আপনাদের ভেতর থেকে আমরা কালেক্ট করেছি। আপনি যদি কোনো ঘটনা জানেন তাহলে সেই ঘটনাটা লিখে ফেলুন এবং facebook.com/ভৌতিক 90.8 সেই পেজে ইনবক্স করে দিন। আমরা চেষ্টা করবো ফিরোজ খানের ভয়ঙ্কর কণ্ঠে সেই ঘটনাটা শোনার জন্য, সেই গল্পটা শোনার জন্য। আর এই মুহূর্তে আপনারা যারা অন এয়ারে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাদের জন্য একটা অপশন রয়েছে। সবার আগে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন আর স্পেস দিয়ে লিখুন B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম সেলফোন নাম্বার লিখে সেন্ড করুন 2323 এই নাম্বারটায়।
আমি পটুয়াখালী থেকে ইরা। আমার প্রথম ঘটনাটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটা মসজিদের কাহিনী। ঘটনাটা অনেক আগের এবং আমাদের এদিকের এলাকার বেশ পরিচিত একটি ঘটনা। সময়টা আজ থেকে প্রায় অনেক বছর আগের। জালুকাঠি এলাকার একটি মসজিদে, আমি মসজিদের নামটা উল্লেখ করছি না, একটা ছাত্র হোস্টেল ছিল, যাতে দূর দূরান্ত থেকে ছাত্ররা সেখানে পড়াশোনা করতেন। একদিন ঝড় বৃষ্টির রাতে ছাত্ররা পড়ছিল। তাদের গাইড দেওয়ার জন্য একজন হুজুর ছিল। হঠাৎ করে বাতাসের জানালা খুলে যাওয়ায় হুজুর ছাত্রদের আদেশ করলেন যাতে তারা উঠে গিয়ে জানালাটা বন্ধ করে দেয়। কিন্তু ভয়ে কোনো ছাত্ররা উঠে জানালাটা লাগানোর সাহস পেল না। হঠাৎ তাদের মধ্যে থেকে একজন, তার নাম ছিল কামাল, আলো আধারের মধ্যে তার হাত বাড়িয়ে দিল জানালাটা, তারপর সে বন্ধ করে দিল। ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন বিষয়টা লক্ষ্য করলেন যে কামাল কি করে এত লম্বা হাত হয়ে গেল হঠাৎ, আর কিভাবে এত লম্বা করে এত দূর থেকে সে জানালাটি বন্ধ করে দিল। পরের দিন তারা হুজুরের কাছে কালামের ব্যাপারের সব ঘটনা খুলে বললেন। হুজুর ঘটনাটা বিশ্বাস করে এবং কালামের সন্ধান জানতে চায়। সারা হোস্টেল এবং মসজিদ খুঁজেও কামালকে সেই রাতে আর খুঁজে পাওয়া যায় নাই, এবং হোস্টেলের কোথাও তার জামা কাপড় বা কোনো মালামালের অংশ মাত্র পাওয়া যায়নি। সবাই ধরে নেয় কামাল একটা জিন ছিল, এবং এই বিষয়টা সবাই জেনে ফেলেছিল বলেই সে চলে গিয়েছে। এরপর কামালের সব পরিচয়, তথ্য আর কোনো কিছুরই হদিস পাওয়া যায়নি, এবং সেই এলাকায় বা কোথাও কামালকে কেউ আজও পর্যন্ত দেখতে পায়নি। কথিত আছে যে সেই মসজিদের ছাত্রদের সাথে জিনেরাও পড়তে আসে, আবার হঠাৎ করেই গায়েব হয়ে যায়। ভাইয়া, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। শুনছেন ভৌতিক 90.8। ভৌতিক 90.8 রাত 1:30 26 অক্টোবর 2016। ফেসবুকে আমাদেরকে কমেন্ট করেছেন এনজে নাইম জয় এবং নাজমুল খান। তিনি বলছেন আমিও এবং আপনাদের সাথেই রয়েছি। এমনি তরিকুল ইসলাম তিনি বলছেন ভাইয়া ফার্স্টে তোমাদের শুনছি এবং খুব ভয় লাগছে। যারা প্রথমবার শুনছেন তাদের প্রত্যেককে একটি কথাই বলতে চাই, প্রতি মঙ্গলবার দিবাগত রাত 12টায়। তানভীর রেহান তিনি বলছেন ভালো লাগার পাশাপাশি অনেক ভয়ও লাগছে। এমনি ইমরান আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন আজকের শোটা অনেক অনেক ভালো লাগছে। রয়েছেন আমাদের সাথে ড্রিমলেস দীপ এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আজিম হোসেন। তিনি বলছেন কমেন্ট কিসের জন্য পড়া হয় না। তানজিল আমাদেরকে এগেইন কমেন্ট করেছেন। RTM রিনসিম বৃষ্টি রত্না তিনি আমাদেরকে বলছেন ভাইয়া খুব ভয় লাগছে এবং ঘটনাগুলো প্রচন্ড ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা। অবশ্যই আমরা সেরকম ঘটনাই কালেক্ট করবার চেষ্টা করছি। জুনায়েদ আহমেদ তিনি বলছেন হ্যালো ভাইয়া, আপনাদেরকে ভয় লাগে কিনা? একেবারেই ভয় পাই না এমনটাও না, কারণ ভয়ের অনেক কাজ এখানে হয়েছে, ভয়ের অনেকগুলো ঝামেলাও এখানে ঘটেছে, ইনসিডেন্টস ঘটেছে। দ্যাটস ওয়াই একটু একটু ভয় আমরা প্রত্যেকে পেয়ে থাকি। আমরা এই মুহূর্তে ফেসবুকের মাধ্যমে না, আমরা চলে যাবো SMS এ। আপনাকে বলছি আমাদের সাথে SMS এ যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনার কথা, আপনার মতামত আমরা জানতে চাই। লিখুন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আর যদি আপনার কাছে ঘটে যাওয়া বা আপনার সাথে ঘটেছে অথবা আপনি কোনো একটা মাধ্যম থেকে শুনেছেন কোনো ভয়ঙ্কর ভূতের ঘটনা, সেই ঘটনা আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন, লিখে জানা দিতে পারেন facebook.com/ভৌতিক90.8। সেখানে ইনবক্সে এসে আপনি বাংলায় সুন্দর করে আপনার সেই ঘটনাটি সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়ে দেবেন, নিশ্চয়ই আমরা অনিয়ার করবো। কাফিয়াস আমাদের সাথে নেত্রকোনা থেকে খুব ভয় পাচ্ছি, তারপরও শুনছি, অনেক ভালো লাগছে তোমাদেরকে শুনতে, খোলা আকাশের নিচে বসে শুনছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন। লিখেছে তার নাম হচ্ছে শিপু আসামদের সাথে নারায়ণগঞ্জ থেকে লিখেছে ভৌতিক 90 পয়েন্ট ইজ দ্য বেস্ট শো। থ্যাংক ইউ সো মাচ।
সিএম আছে আমাদের সাথে মিরপুর 14 নাম্বার থেকে, খুব ভালো লাগছে। নাও ওয়েটিং ফর সাহিত্যর জন্য, সাহিত্য সেই নাটকটির জন্য। ওকে, ঠিক আছে, এরপরই হয়তো প্লে হবে, সাথে থাকুন। সিজান আছে আমাদের সাথে, বেলাল হুসেন আছে আমাদের সাথে গ্যান্ডারিয়া থেকে। মামা অস্থির একটা শো আমাদের রয়েছে। আমি আপনাদের শো এভরি আচ্ছা মঙ্গলবার শোনে আমরা জানাচ্ছি, আজকে ফার্স্ট টাইম SMS করলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8-এ। সাইদুল শুভ আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, আরিফুল আছে আমাদের সাথে, BM সুজন আছে আমাদের সাথে, দীপ আছে, সামি আছে আমাদের সাথে, রুইহা আছে আমাদের সাথে, রুইহা কুমিল্লা থেকে শুনছে অনেক ভয় লাগছে আমরা লিখছি। অরিন আছে আমাদের সাথে কোনাবাড়ি গাজীপুর থেকে, ভাইয়া আমি একা রুমের ভিতরে শুনছি, খুবই ভয় পাচ্ছি। এভাবে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা আছে, তাদের কথাগুলো শুনবো। কিন্তু আরেকটি বার মনে করে দিতে চাই, গল্প যারা আপনারা লিখেছেন আর নিজেরা যারা কালেক্ট করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুকের ফ্যান পেজে পোস্ট না করে সেটি ইনবক্স করবেন, তবেই কিন্তু ফিরোজ খানের কণ্ঠে সেই গল্পটা আপনারা শুনতে পারবেন। সো নেক্সট স্টোরিতে আমরা শুনবো এরপর পরই আরেকটি স্টোরি, এবং এরপর পর ভৌতিক সাহিত্য থাকছে। সো সাথে থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM। শুনছেন ভৌতিক 90.8। আমি মাসুম, আশা করি ভালো আছেন। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। আমি তার ভাষায় বলছি। তখন 2004 সাল। আমরা 3 বন্ধু একসাথে থাকি। আমি, জিলানি, হানিফ। শীতের রাতে যথারীতি আমরা 4 জন চা খেয়ে রাত 11টার দিকে ঘুমাতে যাই। প্রথমে আমি আমার বাড়ির অবস্থানটা বুঝিয়ে বলছি। আমার বাড়িটা নদীর ধারে। নদীর সাথেই রয়েছে অনেক পুরনো বট গাছ। শুনেছি একটার বয়স নাকি 150 থেকে 200 বছর হবে। ওই দিন ছিল শনিবার, অন্ধকার রাত। গ্রামে রাত 11টা মানে গভীর রাত। আমরা 3 বন্ধু ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভাঙে জিলানির ডাকে। জিলানি বললেন, দেখ কে জানি ডাকছে আমাদের। জিলানি বলল, দেখ কে জানি ডাকছে আমাদেরকে, তাকে পার করে দেওয়ার জন্য। জিলানি বললেন, মনে হয় কেউ বিপদে পড়েছে, আমাদের উদ্ধার করতে হবে। আমরা তখন হানিফকে ডেকে দেই। 3 জন মিলে বের হলাম। নদীর ধারে গিয়ে দেখি 2 জন বসে আছে। তাদের দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী। তারা আমাদের দেখে বললেন, আমাদের পার করো, আমরা খুব বিপদে পড়েছি। আমরা 3 জন গেলাম পার করতে। যখন প্রায় নদীর ওই পারে চলে গেছি, তখন দেখি একজন পাড়ে বসে আছে, অন্যজন নদীর পানির উপরে বসে আছে। আমরা খুবই ভয় পেয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলাম, আর যে যা দোয়া পানি পড়তে লাগলাম। যখন বাড়ির পাশে চলে এলাম, দেখি আমাদের সামনে ওই 2 জন দাঁড়িয়ে আছে। একজন মাটিতে ভেলা বাজাচ্ছে, আর একজন বট গাছের সাথে অনেক বড় বড় পা করে দাঁড়িয়ে আছে। আর একটা পা নদীর ওই পাড়ে, আর একটা পা বট গাছের দিকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুবই ভয় পেলাম। আমি খুব জোরে জোরে চিৎকার করতে লাগলাম। মনে হচ্ছে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। 2 থেকে 3 মিনিট পর কয়েকজন বাড়ি থেকে এসে আমাদেরকে উদ্ধার করলো। এরপর আজ পর্যন্ত আমি আর ওই ঘরে ঘুমাইনি। এই ছিল আমার ঘটনা। আমরা
প্রথম আরেকটি ঘটনা শুনে ফেললাম। এরকম ঘটনা যাদের কাছে রয়েছে তারা কিন্তু আমাদেরকে সেন্ড করতে পারেন এসএমএস মাধ্যমে। জয়েন করুন, লিখুন এয়ার স্পেস নেম, লোকেশন এবং কথাবার্তা 2323 এই নাম্বারটা সেন্ড করবেন। facebook.com/asian radio সেই ঠিকানায় জয়েন করতে পারেন আপনার মন্তব্যগুলো জানানোর জন্য। এই পর্যায়ে আমরা একেবারে লাস্ট ঘটনাটা শুনবো, এর পরপরই কিন্তু ভৌতিক সাহিত্য থাকছে। শুধু আপনাদের জন্য, আমাদের সাথেই থাকুন। প্রথমে আমার সালাম নেবেন। আমি SK সাজ্জাদ হোসেন, বিনোদপুর রাজবাড়ি। আমি আপনাদের কাছে যে ঘটনাটি শেয়ার করব এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার একটি বদ অভ্যাস ছিল প্রতিদিন সন্ধ্যার পর বাজারে চলে যাওয়া। আর বাজারটা আমার বাসা থেকে বেশ অনেকটা দূরে ছিল। বলে রাখা ভালো, আমার বাসার আগে একটা পুরাতন কালী মন্দির অবস্থিত। একদিন বাজারে যাওয়ার পরপরই আমার এক ফ্রেন্ড আমাকে এসে বললেন আজ নাকি তার ছোট ভাইয়ের জন্মদিন, তার জন্য আমাকে ওদের বাসায় যেতে বললেন। তারপরে আমি সরাসরি বাজার থেকে আমার বন্ধুর বাড়িতে চলে গেলাম। সেখান থেকে ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। তখন রাত প্রায় 2টা বেজে গেছে। আমি একা একা রাস্তায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার বাসার দিকে এগোচ্ছি। রাস্তায় প্রায় জনশূন্য। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কিছু একটা হেঁটে হেঁটে আসছে। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম একসাথে 2টা কালো বিড়াল হেঁটে আসছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। একসাথে 2টা কালো বিড়াল। বিড়াল 2টা এরকম চোখ অসম্ভব ভাবে জ্বলছে। ওখানেও বলে রাখা ভালো, বিড়াল 2টা অন্য সব সাধারণ বিড়াল থেকে অনেকটা বড়, যেন বন বিড়ালের মতো। কিন্তু তখনও আমার মনে তেমন কোনো ভয় কাজ করেনি। তারপরও আমি মনে মনে কালেমা পড়তে লাগলাম। ভয়টা আমার তখনই কাজ করছে যখন ওই মন্দিরের একটু সামনে এসে গিয়েছি। তখন হঠাৎ মন্দিরের দিকে আমার চোখ যায়। আর তখন আমি যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম মন্দিরের ভেতর থেকে সেই কালী মন্দিরের পাশে বিশাল বড় আকৃতি একটা প্রাণী বসে আছে, আর সেটার চোখ অসম্ভব ভাবে জ্বলছে। আর তার কয়েক সেকেন্ড পরেই ওই 2টা বিড়াল ও দৌড় দিয়ে মন্দিরের ভেতরে চলে গেল। আর এসব দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তখন আমি এক দৌড় দিয়ে আমার বাসার সামনে এসে শুধু আমার বাবাকে একটা ডাক দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন আমার জ্ঞান ফিরে তখন আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। এরপরে আমার ফ্যামিলির মেম্বার আমার কাছে জানতে চায় আমার সাথে কি হয়েছিল, কিন্তু আমি বিষয়টা আমার বাসার কাউকে বলিনি, শুধু আমার এলাকার এক ইমাম সাহেবের সাথে শেয়ার করি। তখন তিনি আমাকে যেটা বললেন, সেদিন আমি বিড়ালের মতো যে প্রাণীগুলো দেখেছিলাম ওইগুলো কোনো প্রাণী ছিল না, ওইগুলো ছিল দুষ্ট প্রকৃতির হিন্দু জিন। এরা রাতে বিভিন্ন ধরনের মানুষকে ভয় দেখাতে থাকে, বিভিন্ন রকম ভাবে তাদের আকৃতি সৃষ্টি করে। এরা মানুষের ক্ষতি করতে অনেক চেষ্টা করে, অনেক ভাবে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। একেবারে শেষ ঘটনাটা আজকের আমরা শুনে ফেললাম ফিরোজ খানের কণ্ঠে। আপনার কাছে এরকম ঘটনা যদি থাকে সেই ঘটনাটা লিখবেন, এরপর facebook.com/ভৌতিক90.8 সেখানে আমাদেরকে ইনবক্স করবেন। আমরা চেষ্টা করব অবশ্যই সেই ঘটনাটা শুনবার জন্য, যদি সেটা বিশ্বাসযোগ্য হয়ে থাকে। ফেসবুকে অনেকেই আমাদেরকে লিখছেন facebook.com/asian radio সেই ঠিকানায় ভৌতিক সাহিত্য, যেটার জন্য আপনারা প্রত্যেকেই প্রচুর পরিমাণে অপেক্ষা করে থাকেন, সেটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই চালু করে দেবো। এমডি নূর জামাল বলছেন আমি আসতে চাই, এখানে লিখলে হবে না, সেটার জন্য আপনাকে
সেলফোনের মেসেজ অপশন গিয়ে AR লিখে লিখতে হবে B90.8 আরটি স্পেস দিয়ে নাম ঠিকানা এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে। আব্দুর রাজাক, অনেক ভালো লাগলো এমনটাই তিনি জানিয়েছেন। আর আপনি এসএমএস করুন, লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারটিতে। শিপন আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে। ভাইয়া অনেক সুন্দর একটি শো, এমনটা লেগেছে। নোভা লেগেছে ব্রো, তোমার ভয়েসটা খুব ভয়ঙ্কর কিন্তু বাট শুনতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আফরোজ আছে আমাদের সাথে গুলশান থেকে। আজ প্রথম তোমাদেরকে শুনছি, খুব ভালো লাগছে, বাট লাইট অফ করে শুনছি তাই ভয় লাগছে। ওয়েলকাম করছি ভৌতিক 90.8। তুহিন মিরপুর থেকে। খান আছে আমাদের সাথে। সুমাইয়া আছে আমাদের মিরপুর থেকে। রংপুর বয় লিখেছে অনেকগুলো বন্ধু নাকি শুনছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদেরকে সাথে থাকার জন্য। সো হিয়ার উই গো ফর দ্য ভৌতিক সাহিত্য। আপনার এসএমএস এবং কমেন্ট গুলো করতে থাকুন আমাদেরকে। শুনছেন ভৌতিক 90.8। আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোট ঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে। শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে, এই অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। শুকলাল বলল, আপনার জন্য একটা বাসা জোগাড় করে রেখেছি, শহরে একটু বাইরে, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল 2 দূর। বাড়িটা এক নজরে ভালোই লাগলো। একতলা, চারিদিকে বাগান, মানে একসময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। দুখানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানালাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নার ঘরে ঢুকে শুকলাল বলল, পেছনের জানালাটা খুলবেন না। জিজ্ঞেস করলাম, কেন? এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে? আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। শুকলালই দুলারির মাকে জোগাড় করে দিল। রান্না বান্না থেকে ঝাড় দেয়া, কাপড় কাচা সবকিছুই করবে। দিন 3 পর দুলারির মাকে জিজ্ঞাসা করলাম, শুকলাল বাবু রান্নাঘরের জানালাটা খুলতে বারণ করেছে কেন বলতো? দুলারির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। তারপর বলল, ও জানলাটা নাই খুললেন বাবু? কিন্তু কেন? রান্নাঘরের জানলা তো, খাবার জিনিস থাকে, যদি ধুলাবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে। অবশ্য জানলার কোনো গরাদ নেই, ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলারির মা চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানালাটা খুললে? ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলারির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে, রোজকার মতন। চা খাওয়া হতেই দুলারির মা এসে দাঁড়ালো। বাবু, দরজাটা বন্ধ করে দিন, বাজারে যাব। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পেছনের জানালার উপর।
বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে, বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানালাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানালায় ধাক্কা দিলাম। জানালা খুলল না। অনেকদিন না খোলার জন্য এটে গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানালাটা খোলবার চেষ্টা করতে লাগলাম। বার চারেক ধাক্কা দেবার পরে জানালাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড, বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল। কেন এমন হলো? অন্য জানালা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। কি আছে বাইরে যার জন্য এই জানালাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ থেকে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এরই জন্য এত কাণ্ড। শুক্লাল আর দুলারির মা কি মনে করেছিল? কবর দেখে আমি ভয় পাবো তাই জানালাটা খুলতে মানা করেছিল? তাছাড়া আর কি হতে পারে? আর তো কিছু চোখে পড়ছে না। সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলারির মা বাজার নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ ধরে দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে এলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলারির মায়ের চিৎকার কানে এলো। এই কি? এই জানলা কে খুললো? সর্বনাশ! কে এমন কাজ করলে? রান্নাঘরে গিয়ে অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারিদিকে ছড়ানো। দুলারির মায়ের এলোমেলো বেশ, খোলা চুল, লাল দুটি চোখ, চিৎকার করে চলেছে। কি হলো? সরো সরো, আমি জানালা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানালাটা বন্ধ করার চেষ্টা করলাম। প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাতে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানালার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুল সরানো গেল না। ও আর বন্ধ হবে না, আমি ঠিক জানি বাবু। সর্বনাশ একটা হবে। সজোরে তাকে একটা ধমক দিলাম। আহ, কি হচ্ছে কি? চুপ করো। জানালার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে। সেই রাত্রে আমার খাবার ঢাকা দিয়ে দুলারির মা রোজকার মতো চলে গিয়েছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকনা খোলা। থালার কাছে বছর 6 এক শিশু, ধপধপে গায়ের রং, এক মাথা কোঁকড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালাটার চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রগড়ে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই এক দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে।
একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখলো আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে চলতে শুরু করলাম। কিছুটা গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানালার কাছে যেতে অসহ্য গরম হাওয়া। বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে, অবিকল সেই রকম। একটা ধোঁয়ার কুণ্ডলী। তারপর শিশুটিকে আর দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো, সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি, সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে। খেতে বসতে গিয়ে থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরে মাঠে জল জমেছে। শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে। খাবারে হাত দিতে পারলাম না, উঠে এলাম। তাহলে এ তো আমার মনের ভুল নয়, শিশুটি সত্যি এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানালাটা না খুললেই ভালো করতাম। কাল মিস্ত্রি ডেকে জানালাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম। মাথাটা গরম হয়ে রয়েছে, এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ থাকবার কথা নয়, তবু খাবার কোনো ইচ্ছে করল না। একসময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না। এপাশ ওপাশ করতে লাগলাম। রাত তখন কটা জানি না, গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। জানালার কাছের মধ্য দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়েছে। কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে পাশে শুয়ে রয়েছে। সবলে শিশুকে সরিয়ে দিতে চাইলাম, পারলাম না। এইটুকু শিশুর কি অসীম শক্তি! হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল। শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল। পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে। হাড়ের দৃঢ় বাঁধন। চিৎকার করে উঠলাম, প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম, পারলাম না। আবার সেই আগুনের হলকা। মনে হলো সেই তাতে আমার মাংস বুঝি গলে গলে পড়বে, আমিও কঙ্কালে পরিণত হব। তারপর কি হলো আমার জানা নেই। অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ, তাদের পায়ের আওয়াজ। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে শুকলাম আর একজন ডাক্তার। একটু দূরে দুলারির মা দাঁড়িয়ে। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলারির মা আমায় পিছনের মাঠে পেয়েছে। সেই ছোট্ট কবরটার পাশে শুয়েছিলাম। কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না। দেখতে দেখতে আজকের মতো ভৌতিক 90.8 থেকে আমি আর যে কনক এবং ফিরোজ খান বিদায় নিব। বা শেষ মুহূর্তে যারা যারা আমাদেরকে ভৌতিক সাহিত্যে কমেন্ট করেছিলেন এবং এর বাইরে আমাদেরকে বেশ কিছু এসএমএস করেছিলেন, তাদের ভেতর থেকে কিছু কিছু মানুষের একটু
একটু স্বীকারোক্তি করে নিতে চাই। নোভা ব্রো আমাদেরকে সাভার থেকে এসএমএস করেছেন। একজন আমাদেরকে জানতে চেয়েছেন যে স্টুডিওতে এসে যারা ঘটনা শেয়ার করেছেন তাদের ঘটনাগুলো অন এয়ার হবে কিনা। অফকোর্স হবে। যারা স্টুডিওতে গত বৃহস্পতিবার এসে ঘটনা রেকর্ড করে গিয়েছিলেন তাদের ঘটনা আমরা অবশ্যই পাবলিশ করবো। একটু সময় লাগবে আমাদেরকে। দেওয়ান আল আশিক আমাদেরকে কেরানীগঞ্জ থেকে ফার্স্ট টাইম শুনছেন। রাজীব মহাকালী থেকে নাম্বার দিয়েছেন। যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তাদেরকে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR লিখতে হবে।